ঘরের জানালা দিয়ে আলো পড়ছে মুখে, তবুও পরীর চোখে এক অন্ধকার। কল কেটে দিলেও হৃদয়টা যেন এখনো সেহরানের কথায় আটকে আছে। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, মুঠোফোনটা হাতে ধরে। চোখ দুটো রাগে নয়, অভিমানে জ্বলছে। ভেতরে ভেতরে একটা প্রশ্ন বারবার উকি দেয়, আমি কি সত্যিই এত তুচ্ছ? ওনার কাছে আমার মনের কথা, অনুভব, সম্মান এইসবের কোনো দাম নেই? দেওয়ালের আয়নায় চোখ পড়ে তার, সেই মুখ যেটা একসময় সবাই পরীর মতো বলতো। আজ সেই মুখেই লেগে আছে ক্লান্তি, বেদনা আর একরাশ অসম্মান। পরীর মনে হয় সে আর একটা দিনও সহ্য করতে পারবে না এই বৈধতার নামে দাবি আর দখলের খেলা। ওর চোখ ভিজে ওঠে, কিন্তু কান্নার আগে সে নিজেকে সামলে নেয়। ও জানে এখন কাঁদা মানে দুর্বলতা দেখানো, আর সেহরান দুর্বলতার গন্ধ পেলে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। রুমের এক কোণে পরী চুপচাপ বসে আছে, তার চোখে মুখে এক অদ্ভুত নীরবতা, যেন শব্দ করলেই ভেঙে যাবে ভেতরের স্রোতের বাঁধ। ওর মা তখন পাশের ঘর থেকে এসে চুপচাপ মেয়ের পাশে বসেন, মৃদু কণ্ঠে প্রশ্ন করেন, কি হলো আম্মু? সেহরান ফোনে কিছু বলল? পরী এক ঝলক তাকায়, তারপর মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকিয়ে বলল, না, তেমন কিছু না। একটু থেমে গলা নামিয়ে ফিসফিস করে বলে, আম্মু, আমি চাই শুধু আজকের দিনটা না, কয়েকদিনে তোমার কাছে থাকতে। মা অবাক হয়ে তাকান, কেন মা, হঠাৎ করে? শেরহান কি কিছু বলেছে তোকে? ঠিকমতো রেখেছে তো তোকে? সকালে তো বললি সব ঠিক আছে। পরি কষ্ট চেপে হেসে ফেলে, চোখে জল জমলেও সে তা মায়ের সামনে আড়াল করে নেয়। আবার বলে, আসলে তুমি তো অসুস্থ, তাই তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না আম্মু। তোমার দেখাশোনা করার জন্য একটু থাকতে চাইছি। আর যদি সম্ভব হয় ওনার সাথে একটু কথা বলো আম্মু, ওনাকে একটু বোঝাও। আমি বললে শুনবে না, কিন্তু তুমি বললে হয়তো শুনবে। মা চোখ মোছেন, মেয়ের কপালে হাত বুলিয়ে বলেন, আমার পরীটা কত বড় হয়ে গেছে। সবাই বলে মেয়েরা শ্বশুরবাড়ি গেলে মায়ের কথা ভুলে যায়, আর তুই উল্টো আমার জন্য ফিরে আসতে চাস। যা খুশি তাই কর মা, আমি ওকে বুঝিয়ে বলবো। তোদের মাঝে যেন কোনো ভুল বোঝাবুঝি না থাকে। পরী কিছুই বলে না, শুধু হালকা মাথা ঝাঁকায়। মায়ের চোখে যে বিশ্বাসের দীপ্তি, তা ভাঙতে মন চায় না তার। তার ভেতরটা চিৎকার করে বলতে চায়, আম্মু, আমি আসলে পালিয়ে থাকতে চাই, শুধু তোমার জন্য না, আমার বেঁচে থাকার জন্য। নিজেকে রক্ষা করতে চাই, কিন্তু মুখে আসে না সেই সত্য। সন্ধ্যা গড়িয়ে রাত নামছে। পরীর বাড়ির নিচে একটি কালো গাড়ি এসে থামে। ড্রাইভারের সিটে বসে থাকা সেহরান একবার ফোন বের করে ডায়াল করে, নিচে আয় ওয়াইফি, আমি ওয়েট করছি। ওপাশ থেকে পরীর নরম গলা শোনা যায়, আপনি একটু ওপরে আসবেন, আম্মু আপনার সাথে কথা বলতে চাচ্ছেন। এক মুহূর্ত নীরবতা, তারপর ঠান্ডা কণ্ঠে সেহরান বলে, পরে কথা বলে নেব, এখন আমার হাতে সময় নেই। তুই নেমে আয়। আর শোন, আমি কিন্তু এক কথা দুইবার বলা পছন্দ করি না। যদি চালাকি করিস বুঝে নিস, এরপর আর আসতে দেব না। ওর কণ্ঠে এমন একটা কঠিন চাপে ভরা হুঁশিয়ারি থাকে, যা পরীর বুক কাঁপিয়ে দেয়। কথাগুলো যেন ব্লেডের মতো কেটে যায় অনুভবের ওপর। পরী ফোনটা কেটে দেয়, হাতে তখনও কাঁপুনি। ওর মা ডেকে বলে, কি হলো মা, সেহরান আসবে না? পরী জোর করে হাসে, না আম্মু, কাল অফিসে ওর একটু তাড়া আছে, তোমার সাথে পরে ফোনে কথা বলবে বলেছে, আমাকে যেতে বলেছে আজ। আমি এখন যাই, তোমাকে কিছুদিন পর আবার দেখতে আসবো। ওর মা চোখে জল এনে বলে, তুই ভালো থাকিস আম্মু, আমি তো ভেবেছিলাম তুই আজ আমার সাথেই থাকবি। পরি আবারও সেই হাসিটা আনে মুখে, তুমি তো আমার পৃথিবী আম্মু, তোমাকে ছেড়ে যাওয়া সহজ নয়, কিন্তু নতুন সংসার তো, আমারও একটা দায়িত্ব আছে, তাই না? এভাবে যেন নিজেকেই বোঝাই পড়ি। মাকে একটি মিথ্যা শান্তির কথা বলে সে বিদায় নেয়। নিচে এসে গাড়িতে ওঠে। সেহরান তাকায় না, কিছু বলে না।
গাড়ির গতি বাড়িয়ে দেয় আর রাস্তার আলো একের পর এক পেছনে ফেলে এগিয়ে যায়। গাড়ির ভেতর শুধু দুইটা নীরব মানুষ বসে আছে। সেহরান হয়তো জানে না এই মেয়ে একটু ভালোবাসা চেয়েছিল, আর পরি হয়তো মেনে নিয়েছে এই পুরুষ তাকে বুঝবে না। তবুও আশা এখনো হৃদয়ে বাঁধা পড়ে আছে। রাত নেমেছে, জানালার কাছে আলোর ছায়া আঁকা। সেহরান আর পরি ঘরে ফিরে আসে। কেউ কিছুই বলে না। সেহরান ফ্রেশ হতে ঢুকে পড়ে, দরজা লাগিয়ে দেয় ঠান্ডা ভঙ্গিতে। পরি চুপচাপ বসে থাকে, নিঃশব্দ। দেওয়ালে যেন ঘড়ির কাঁটা নেই, আছে শুধু অস্থিরতা। সে জানে এই নীরবতা ঝড়ের আগমনী সুর। ভয় করে, তবু উঠে যায় কিচেনের দিকে। মায়ের পাঠানো খাবারগুলো ট্রেতে সাজিয়ে রুমে আসে। সেহরান ততক্ষণে এসে ডিভানে বসে ল্যাপটপে কাজ করতে থাকে। পরি টি টেবিলের পাশে দাঁড়িয়ে বলে, আপনি খেয়ে নিন, আমার শরীরটা ভালো লাগছে না। সেহরান তাকায় না, নিঃশব্দ। পরি দাঁড়িয়ে থাকে, তার এক চিলতে উত্তরের অপেক্ষায়। শেষমেশ বলে, আপনি কি পরে ডিনার করবেন? তাহলে আমি শুয়ে পড়ি। প্রচন্ড ব্যথা করছে শরীরে, গায়ে খুব লাগছে। সেহরান এবার ধীর স্বরে বলে, এদিকে আয়, বস। পরি নিজের সরল বিশ্বাসে গিয়ে বসে তার পাশে। সেহরান চুপচাপ ওর হাতটা তোলে, উল্টো পাল্টে দেখে, আর নরম আঙ্গুলের ছোঁয়ায় বলে, খাবার তো অনেক গরম, তাই না? পরি বলে, একটু গরম, এখনই ঠান্ডা হয়ে যাবে। সেহরান কিছুক্ষণ থেমে হঠাৎই ওর হাতটা চেপে ধরে গরম মাংসের বাটির মধ্যে। চোখের পলকে ছড়িয়ে পড়ে যন্ত্রণার বিদ্যুৎ। পরি চিৎকার করে ওঠে, আম্মু! কাঁপতে কাঁপতে হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু সেহরান এবার চোখে তাকায় ভয়ানক ঠান্ডা দৃষ্টিতে। শাস্তি তো এখনো বাকি আছে পরি। অপরাধ কি তা না জেনে তো মাফ করা চলে না। চোখের কোণ থেকে শুধু জল নয়, যেন জীবন বেরিয়ে আসে। পরি দৌড়ে গিয়ে বাথরুমে ঢুকে হাতটা ডুবিয়ে দেয় পানিতে। ব্যথা নয়, বুকের ভেতরে জমে থাকা কিছু যেন চিৎকার করে ওঠে। তবু কিছু মুহূর্ত পরে সেহরান আসে, ধীরে ধীরে কোলে তোলে পরীকে, নিঃশব্দে বিছানায় বসিয়ে দেয়। কোনো কথা না বলে ফার্স্ট এইড বক্সটা খুলে বসে পড়ে পাশে। হাতে ঔষধ লাগায়, ব্যান্ডেজ করে দেয়, জখমে ফু দেয়, যেন আগের মানুষটা ফিরে এসেছে খানিক। তবু সেই নীরবতা, তীক্ষ্ণ, অতল, দগ্ধ। পরি চোখটা বন্ধ করে রেখেছে, তবুও ফুঁপিয়ে ওঠে। সেহরান এবার একটা ঔষধের পাতা এনে পরীর সামনে রাখে, হাত বাড়িয়ে ওকে কাছে টেনে নেয়। পরি পিছু হটতে চায়, ভয়ে যেন রক্ত জমে আছে, কিন্তু সেহরান এবার শক্ত করে বুকে টেনে নেয়, আর মুখটা তার কানের কাছে এনে বলে, কিছু। ঘর জুড়ে নীরবতা, কিন্তু এই নীরবতা শান্ত নয়। এটা যেন এক ভয়াবহ বার্তা, থেমে থাকা আগ্নেয়গিরি। সেহরান চুপচাপ বসে আছে, পরি একটু দূরে। সে একটু আগে সেহরানের দেওয়া মেডিসিনের পাতা হাতে নিয়ে তাকিয়েছিল, আর তখনই তার সমস্ত শরীর হিম হয়ে আসে। তার চোখে পড়ে ওটা জন্ম নিয়ন্ত্রণের একটা স্পষ্ট বার্তা। সেহরান হঠাৎই ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, মেডিসিনটা খেলি না কেন? পরি কাপা হাতে সেটা টেবিলে রেখে মুখ নিচু করে। ভয়ের মধ্যে গলা শুকিয়ে যায়। সে ফিসফিস করে বলে, আমি আমি বুঝতে। কথা শেষ করতে দেয় না সেহরান, এগিয়ে আসে, হঠাৎ হাত বাড়িয়ে চুল মুঠো করে ধরে পরীর মুখটা নিজের কাছে এনে বলে, কি ভেবেছিলি আমি বুঝবো না কিছু? একটা বাচ্চা হলেই আমাকে আটকে দিবি? তোর মনে হয় আমি পাল্টে যাব? তুই এতটাই বোকা পরি? তার গলা ঠান্ডা, কিন্তু সে ঠান্ডার নিচে একরাশ আগুন। প্রথম দিনেই তোকে বলেছিলাম তোর আর আমার মাঝে কোনো বাচ্চা আসবে না। আমি কোনো বন্ধন চাই না, বলেছিলাম কিনা বল? চিৎকার করে ওঠে সেহরান। সেহরানের কণ্ঠ গর্জে ওঠে, ঘরের চারিদিক কাঁপিয়ে। পরি কেঁপে কেঁপে ওঠে, চোখ থেকে পানি ঝরে, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হয় না, শুধু ঠোঁট কাঁপে।
হঠাৎই হাত ছেড়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে, বুকের মধ্যে চেপে ধরে। অথচ এই একই মানুষ একটু আগে অন্য কেউ ছিল। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে, পরীকে নিজের বুকে আগলে রেখে বলে, আমার আর তোর মাঝে কোনো বাচ্চা আসবে না। আমি চাই না, কোনো দিন না। সারা জীবন নিঃসন্তান থাকবো আমরা, কিন্তু কোনো বাচ্চা চাই না। আর মনে মনে বলে, কারণ আমি আমার মতো আর দ্বিতীয় সেহরান তৈরি হতে দেব না। পরি কিছুই বলে না, শুধু নিঃশব্দে কান্না জমা হতে থাকে সেহরানের বুকে। তারপর একসময় ফিসফিসিয়ে বলে, আমার সঙ্গে আপনি এটা করতে পারেন না, কিছুতেই না, এটা অন্যায়। সেহরান ওর কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, আরো শক্ত করে জড়িয়ে ধরে। ঘুমিয়ে পড়, সময় হলে সব বুঝে যাবি। রাত প্রায় 2টা, পুরো শহর তখন নিঃশব্দে ঘুমিয়ে আছে, আর ব্যালকনির ওপরে ছড়িয়ে পড়ে সিগারেটের ধোঁয়া। সেহরান পরীকে বিছানায় শুইয়ে দিয়ে কাঁথাটা গুছিয়ে দেয় নিঃশব্দে। একটা কোমল মুখ, যার প্রতি না আছে করুণা, না দয়া, কিন্তু মায়া। সেহরান নিজ মনে ভাবতেই তবুও তার মুখের ওপরে হাত বুলিয়ে যায়, যেন নিজের দখলের ছায়া টেনে দিচ্ছে। সিগারেটের আগুনটুকু কেবল আলো দেয় না, দেয় অন্ধকারের ঠিকানা। সেহরান ব্যালকনিতে দাঁড়িয়ে ঠোঁটে সিগারেট চেপে পকেট থেকে ফোনটা বের করে কল করে। 2বার রিং। ওপাশের ঘুম জড়ানো কণ্ঠে রাহুল। কিরে বেটা, এত রাতে ফোন করলি কেন? তোর তো বউ আছে, ঘুমাতে সমস্যা হওয়ার কথা না। আমার তো আর বউ নেই যে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বো। সেহরানের স্বর ঠান্ডা আর কাঁচিতে ধারালো। শাট আপ রাহুল, আমি ফান করতে ফোন করিনি। রাহুল বুঝে যায় এই রাতে হাসির জায়গা নেই। ওকে ওকে, বল কি হয়েছে? সেহরান ধীরে বলে, আর কে? এর কোনো হদিশ পেয়েছিস? আর কতদিন অপেক্ষা করব বলতো? ওই ব্লাডি বিচের জন্য? একটা মানুষ এমনি এমনি গায়েব হয় না রাহুল, তার পেছনে কোনো ছায়া থাকে, কোনো হিসাব থাকে। রাহুল এবার কণ্ঠ গম্ভীর করে, শোন, আমরা এখনো খুঁজে যাচ্ছি। তোর ওই ব্লাডি শ্যাডোকে এখনো ধরা দেয়নি মানে এই না যে তাকে আর পাওয়া যাবে না। এইবার ইতালিতে যাচ্ছি বিজনেসের সাথে করে, আর ভেতরের সব কিছু খুঁজে বের করব। এইবার যে তথ্য এসেছে সেটা মিথ্যা হওয়ার চান্স খুব কম। সেহরান চুপচাপ দাঁড়িয়ে থাকে, পেছনে ফিরে চোখ দুটো ধীরে ঘোরায়, ঘুমন্ত পরীর দিকে পড়ে। কোমল শান্ত নিষ্পাপ মুখশ্রী, যার অস্তিত্ব যেন একমাত্র নীরবতার অংশ। একটা দীর্ঘশ্বাস টেনে সে বলে, আই উইল ফাইন্ড হিম। রাহুল, যেদিন খুঁজে পাবো ওই জানোয়ারকে, সেই দিন সব হিসেব মিটিয়ে দেব। ওর বুকের রক্ত দিয়ে হলেও আমি ওর চোখে চোখ রাখতে চাই, শেষবারের মতো। রাহুল থেমে যায়, তারপর বলে, একটা কথা বলি সেহরান, তুই পরীর ওপরে টর্চার করিসনি তো? দেখ ভাই, ওকে দেখলেই বোঝা যায় ও অনেক ইনোসেন্ট, সব না বুঝলেও অনুভব করে। আর চুপ থাকা মেয়েরা একদিন হারিয়ে গেলে আর ফিরে আসে না, তার ভেতরেই শেষ হয়ে যায়। তখন হাজার খুঁজলেও কিন্তু আর পাবি না। সেহরান ঠান্ডা কণ্ঠে বলে, ওর অপরাধ একটাই, ওর জন্ম হয়েছে ভুল ঠিকানায়। রাহুল হালকা দীর্ঘশ্বাস ফেলে। ভুল ঠিকানা মানে? তুই তো নিজেই হারিয়ে যাচ্ছিস সেহরান। সেহরান হেসে ওঠে, সেই হাসি যেন বিষাক্ত। কোনো আনন্দ নেই, কেবল প্রতিহিংসার হাহাকার। আমি হারাইনি রাহুল, আমি শুধু অপেক্ষা করছি আগুনটা আবার জ্বালানোর জন্য। পরি আমার কাছে কোনো আবেগ না, ওর থেকেও বেশি কিছু তুই জানিস। ও আমার জন্য থেরাপি, আর প্রত্যেকটা থেরাপি শেষে একটা উইথড্রল থাকে। রাহুল চুপ করে থাকে, তার গলা মিশে যায় রাতের বাতাসে। ভাই, তুই যা করিস অন্তত একটা সঠিক মানুষ হয়ে কর। ভুলে যাস না, পরিও কিন্তু একটা মায়ের জন্ম দেওয়া সন্তান। ওর চোখে যখন পানি আসে, তুই নিজেও কিন্তু বেপরোয়া হয়ে উঠিস। তুই আর মানুষ থাকিস না। সেহরান কিছুই বলল না, কলটা কেটে দেয়।
শুধু ব্যালকনির কিনারায় হেলান দিয়ে সিগারেটের শেষ ধোঁয়াটা আকাশে ছেড়ে দেয়। নিঃশ্বাসে যেন এক দুঃস্বপ্ন উড়ে যায়। এদিকে শহরের অন্ধকার, আরেকদিকে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা এক পুরুষ, যার চোখে আগুন, মুখে নীরবতা, আর রুমের ভেতরে ঘুমিয়ে থাকা এক নরম স্বপ্ন। নাম তার পরী। রাত পেরিয়ে যাচ্ছে। সিগারেটের শেষ ধোঁয়া ঠোঁটের কোণে নিভে গেলে শেহরান নিঃশব্দে ঢোকে রুমে। ঘরটা অন্ধকার নয়, কিন্তু অস্বস্তিকরভাবে নিস্তব্ধ। একটা ক্লান্ত ঘুমে ভাঙা পৃথিবী পড়ে আছে বিছানায়। নাম তার পরী। শেহরান ধীরে ধীরে বিছানায় বসে। ওর চোখে পড়ে পরীর নিস্তেজ মুখ। যেন কোনো অপরাধ বোধ নেই, কেবল এক ধরনের নীরব উপভোগ। তারপর ধীরে ওর পোড়া হাতটা নিজের হাতে নেয়। পাথরের মতো চুপচাপ তাকিয়ে থাকে সেই হাতের দিকে, যেন দুঃখ নয়, নিজের তৈরি করা কষ্টে মগ্ন সৌন্দর্য দেখছে। একটা দীর্ঘশ্বাস টানে। ওই পোড়া হাতেই ঠোঁট ছুঁয়ে দেয় অদ্ভুত কোমলতায়, যেন আগুনেও ভালোবাসা থাকে। ধীরে বলে, তোকে কষ্ট দিয়ে আমি খুব শান্তি পাই পরি। অন্য কিছুতে এতটা শান্তি পাই না, যেটা তোকে ভাঙতে গিয়ে পাই। তোর চিৎকারে আমার ভেতরের দানব ঘুমায়, আর আমার দেহে শান্তির ছায়া নামে। একটু থেমে হালকা মাথা নাড়ে। ইয়েস, আই অ্যাম এ ব্যাড বয়। কাল সকালটা তোর জন্য কিছু স্পেশাল রেখেছি মাইজান। কাল সকালে তোকে চমকে দেব। তারপর নরম করে পরীর কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। চোখে এক ধরনের বিষণ্ণ ঘৃণা ও চিরন্তন প্রশ্ন। তোর মুখটা হুবহু ওই। আর বলতে পারে না শেহরান। কণ্ঠ থেমে আসে। নিজেকে শান্ত করার চেষ্টা করে। কেন তুই আমার চোখে পড়তে গেলি পরি? তুই যদি আমার সামনেই না আসতিস, তাহলে আমি হয়তো ভালো মানুষ হয়েই যেতাম। তার কণ্ঠে কোনো অনুতাপ নেই, শুধু একটা দুঃস্বপ্নের মতো ভবিষ্যৎ ঘোরাফেরা করে। পরি ঘুমন্ত, নিঃশব্দ, কিন্তু হয়তো তার অজানা ভেতরেও সেই যন্ত্রণার কাঁপুনি পৌঁছে যাচ্ছে। একটা অসুস্থ সম্পর্ক, যার মাঝে আবেগ নয়, আছে জ্বালার আনন্দ। আকাশে কুয়াশা এখনো নামেনি, কিন্তু পরীর চোখের ঘুম এখন অনেক আগেই সরে গেছে। শরীর ক্লান্ত, মন আরো ক্লান্ত। তবুও বিছানায় লুকিয়ে থাকা অসম্ভব, কারণ ও জানে এখনই ডাক পড়বে। শেহরানের গলা ঘরের কোনায় কোনায় ধাক্কা দেয়। ঘুম ভাঙছে নাকি তোর? রোজ সব বলে করাতে হবে বুঝি? গেট আপ অ্যান্ড মুভ। আজ সবাই লাঞ্চে আসছে। সব বাঙালি রান্না হবে। অ্যান্ড আই ওয়ান্ট ইউর টাচ অন এভরিথিং। তোর হাতের রান্নার ঘ্রাণ না থাকলে কাউকে খাওয়াবো না, মনে থাকে যেন। পরি ধীরে ধীরে উঠে বসে। ডান হাতটা ভারী। ব্যথা যেন এখন ঔষধ, শারীরিক নয় শুধু, তা ছড়িয়ে আছে আত্মার গহীনে। রাতের সেই স্পর্শ, সেই বুকে আগলে রাখার উষ্ণতা, আর তার আগের সেই নিষ্ঠুরতা, সব মিলিয়ে আজ পরি এক ধ্বংসপ্রায় দ্বীপ। পরি চুপ করে ফ্রেশ হতে যায়। চুল আঁচড়ে বাঁধে। এক হাতে মুখ ধোয়। কিন্তু আয়নায় নিজেকে দেখে লজ্জা নয়, বরং আজ চোখ শুধু জিদ আর অভিমানে। শেহরান ঘরে দাঁড়িয়েছিল একেবারে কোনায়। চোখে আগুন, মুখে ঠান্ডা বিদ্রূপ। এত দেরি হচ্ছে কেন? আজ বাসায় থাকছি তাই ইচ্ছে মতো চলবি? পরে কিছু না বললে শেহরান সামনে এসে ওর মুখটা ধুয়ে দেয়। ঠান্ডা গলায় বলে, ডোন্ট টেস্ট মি পরি। আমি মোটেও সদয় নই। আই অ্যাম ইয়োর ড্যাম রিয়েলিটি। শেহরান সোফায় বসে আছে। সাদা শার্টের বোতাম হালকা খোলা, হাতে কফির মগ, চোখে অবিচল কঠিন দৃষ্টি। ওরা আসবে একটু পরেই। সবাই এখানে লাঞ্চ করবে। সব বাঙালি রান্না হবে, তুই করবি। তার কণ্ঠে কোনো দয়া নেই, বরং নীরব শাস্তির আভাস। পরীর সামনে দাঁড়িয়ে এক হাত অন্য হাতের ব্যান্ডেজটা ঠিক করে নেয়। ওর পুড়ে যাওয়া ডান হাতটা এখনো লালচে
কাঁচা ঘায়ের মতো। শেহরান চেয়ারে হেলান দিয়ে ছেড়ে উঠে দাঁড়ায়। কি ভেবেছিস তোর জন্য তো রান্নাঘরই যথেষ্ট? আমি কি তোকে মঞ্চে পাঠাবো নাকি? পরি কাঁপতে কাঁপতে মাথা নিচু করে। শরীরের চেয়ে মন আত্মাটা বেশি জ্বলছে। যা, মরিচ বাটতে হবে, পাঠায়। পরি চমকে তাকায় শেহরানের দিকে। শেহরান ওর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, সেই পুরানো পাটাতেই। ব্লেন্ডার ইউজ করবি না। তার ঠোঁটে যেন বিদ্রুপ। পরি রান্নাঘরে ঢোকে। চুলা জ্বলছে, হাঁড়িতে চাল ফুটেছে, কিন্তু ওর ভেতরের চুলাটাই যেন বড় বেশি গরম। পাটার পাশে বসে এক হাতে লাল মরিচ দিয়ে চাপতে থাকে। প্রথম চাপেই হাত কেঁপে ওঠে, কিন্তু শব্দ করে কিছুই বলে না। পুড়ে যাওয়া ত্বকের ওপর পাটার ঘর্ষণ যেন দুঃস্বপ্ন নয়, একেবারে জাগ্রত নরক। লাল মরিচের ঝাঁজ বাতাসে উড়ে, চোখে ঢোকে, নাকে ঢোকে, ফুসফুসে পড়ে। কিন্তু পরি শুধু নাক টানে, ছটফট করে যন্ত্রণায়। ওর কাঁধ ভিজে যাচ্ছে ঘামে, চোখে জল দুটো দৃশ্যমান ছিল। জানে এই কষ্টটা শেহরান ইচ্ছে করেই দিচ্ছে। ও চায় পরি কাঁদুক, জ্বলুক, দগ্ধ হোক। কিন্তু ঠিক যেমনটা হয়, শেহরান যেন ভেতরেই ঘৃণায়। ডান হাতটা যে নরক ভোগ করছে, সে যেন আর জানান দিচ্ছে না। তবুও বাঁ হাত চেপে ধীরে ধীরে বাড়তে থাকে। চোখের কোণায় জল, আর রান্নাঘরের কোণায় ছড়িয়ে পড়ে কোনো এক স্ত্রীর নীরব হাহাকার। বসার ঘরে বসে শেহরান ল্যাপটপ চালু করে, নিজের কাজ করছে, কিন্তু দৃষ্টি বারবার রান্নাঘরের দিকেই যায়। হঠাৎ মনে হয় বুকের ভেতর পাথর জমে আছে। ও উঠে দাঁড়ায়, হেঁটে আসে রান্নাঘরের দরজায়। দেখে পরি পাটায় মরিচ বাটছে। ডান হাতে ব্যান্ডেজ নেই, খালি লাল ছাই রঙের জ্বলন্ত দাগ। শেহরান চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না, শুধু চোখে এক অদ্ভুত ভার। ভুল করেও ক্ষমা না চাওয়ার অহংকার। ফিরে যায় আবারও বসার ঘরে। একবার নিজের ঠোঁট কামড়ায়, নিজেকে জিজ্ঞাস করে, মেবি আই অ্যাম নট এ গুড ম্যান। কিন্তু কেউ কি কখনো আমাকে জিজ্ঞাসা করেছে আমিও ভালো হতে চাই কিনা? পরি রান্না শেষ করে বারান্দায় এসে একটু হাওয়ার নিঃশ্বাস নিতে যায়, কিন্তু ঠিক তখনই শেহরান এসে ওর হাতটা ধরে টেনে নেয় আর বলে, ফ্রেশ হয়ে আয়, কারণ সামনের বন্ধুরা আসছে, আর আমার স্ত্রীকে একদম পারফেক্ট থাকতে হবে। বাড়ির ভেতরে বন্ধুদের হাসি, গল্প, কফির কাপের টুকটান শব্দ ভেসে আসছে। আর এক কোণে শেহরানের রুম। দরজার ভেতরে এক নীরবতা, এক ধরনের অসম্পূর্ণতা যেন ঘিরে রেখেছে। পরি ফ্রেশ হতে এসেছে, ডান হাতটা পুড়ে গেছে, তাই এক হাতে শাড়ি পরা না পারছে না। পেটিকোট আর ব্লাউজ পরে আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে, একটু কান্না চেপে রাখা মুখে, ক্লান্তি, লজ্জা আর অসহায়তা। ঠিক তখনই দরজা খুলে শেহরান ঢুকে পড়ে। ওকে দেখতে এসেছে। রুমে ঢুকে শেহরান থেমে যায়। আলো কম, জানলার পর্দা হালকা দুলছে বাতাসে, আর ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে পরি, শুধু পেটিকোট আর ব্লাউজে। এক হাতে শাড়ি ধরেই চেষ্টা করছে নিজে নিজে পরে নিতে। ডান হাতের ব্যান্ডেজ খোলা, সেখানেই টাটকা পোড়া দাগ। মুখটা ফ্যাকাশে, চোখ দুটোই কান্না আটকে আছে। শেহরান কিছু না বলে ধীরে এগিয়ে আসে। পরি পেছন থেকে ওর উপস্থিতি টের পায়। এক মুহূর্ত চোখটা বন্ধ করে বুকটা হালকা দুলে ওঠে। সে জানে ওর শরীরে এখন যে মানুষটা হাত দিচ্ছে, সেই তাকে যন্ত্রণা দেয়, আবার তাকে গুছিয়ে দিতেও জানে। শেহরান চুপচাপ পরীর হাত থেকে শাড়িটা নিয়ে নেয়। একটাও কথা না বলে পরীর পেছনে দাঁড়িয়ে শাড়ি পরিয়ে দিতে থাকে। পিন এঁটে দেয়, কাঁধে আঁচলটা ঠিকঠাক ভাবে গুজে দেয়। এক মুহূর্তে সব থেমে যায়। শেহরান হঠাৎ নিচু হয়ে
পরীর কোমরের কাছে মুখ নিয়ে যায়, ওর চোখ আটকে যায় পরীর পেটের ওপরে একটা বাদামি তিলে। নির্বাক মুহূর্তটা এক মুহূর্তে অদ্ভুত গভীরতায় থেমে যায়। পরী সরে যেতে চায়, কিন্তু হাতটা তুলে ওর কোমরে চেপে ধরে শেহরান। একটা নরম চাপ, না ভালোবাসা না দাবি, ঠিক বোঝা যায় না। শেহরানের কণ্ঠে গম্ভীর, খসখসে, ডু ইউ ইভেন রিয়েলাইজ তুই আমার সাথে কি করেছিস? সে পরীর দিকে ফিরে দাঁড়ায়, তার চোখে ক্লান্তি, ক্ষোভ আর এক ধরনের অনিয়ন্ত্রিত টান। আই হেট ইউ মাস, আই ওয়ান্ট ইউ, অ্যান্ড আই হেট ইউ মোর। কিন্তু তোর জন্য আমার এই পাগলামি, ঘৃণা করি এটাকে। আবার তোকে ছাড়া থাকতেও পারি না। পরী কিছু বলতে চায়, শেহরান মুখে আঙ্গুল রাখে। শান্ত থাক, কিছু বলিস না, কারণ বললে ভুলে যাব বাইরে কারা অপেক্ষা করছে। একটা বাদামি তিল যেন তাতে আরো সৌন্দর্য ঢেলে দিয়েছে। শেহরান কিছু না বলেই পরীর পেটে মুখ গুজে দেয়। পরী কেঁপে ওঠে, এক হাতে শেহরানের চুল টেনে ধরে। শেহরান যেন আরো উন্মাদ হয়ে যায়, ভুলে যায় বাসায় ফ্রেন্ডরা আছে। ও পরীর পেটের ওপর থেকে মুখটা উঠিয়ে দাঁড়িয়ে পড়ে, পরীকে জড়িয়ে ধরে। পরীর ঠোঁট দখল করে নেয়, উন্মাদের মতো চুষতে থাকে আর জোরে জোরে দাঁতের ঘষাও দেয়। পরী শেহরানের পিঠ খামছে ধরে। ও নিজেও জানে না এই অনুভূতির নাম কি। পরী অনুভব করে শেহরানের প্রতিদিনের ছোঁয়াতে ওর এইভাবে বুকে টিপ টিপ করে। শেহরান অনেকক্ষণ পর পরীর কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নেয় আর বলে, কি করে দিলি এখন? আমার তো এখনই তোকে চাই। এমনিতেও কাল রাতে আমি ঘুমাতে পারিনি, তোকে আদর না করলে আমার ঘুম আসে না। লাঞ্চ পরে করব, আমার এখনই তোকে চাই। পরি তাড়াতাড়ি করে ছাড়া পেতে চাই বলে, কি বলছেন এইসব? বাইরে ওনারা সবাই অপেক্ষা করছেন। শেহরান অমনি রেগে বলে, তুই শুধু আমার চিন্তা কর। তোকে বলেছি না, আমার যখনই মুড হবে তখনই তোকে চাই। এই, স্বামীকে ভালোবাসতে ইচ্ছে করে না, আমি আদর করতে চাই, আর তুই তা অ্যাকসেপ্ট করতে চাস না? এই সমস্যা কি তোর? পরি কিছু বলতে যাবে, অমনি শেহরান এবার বলে, ডোন্ট টক, আমার এখনই তোকে চাই মানে চাই। ও আবার পরীর ঠোঁটে ডুবতে যাবে, অমনি হঠাৎ দরজায় টোকা। তানিশা হেসে বলে, ও সরি সরি, ভুল টাইমে চলে এসেছি আই গেস। পরি তড়িঘড়ি করে পিছিয়ে আসতে চায়, কিন্তু শেহরান আটকে দেয়। শাড়ির আঁচল সামলাই পরি। শেহরান বিরক্ত গলায় বলে, তুই তো সবসময়ই পারফেক্ট টাইমিংয়ে এসে হাজির হোস। তানিশা হেসে বলে, রোম্যান্স অন ফায়ার হাই দোস্ত, তোর পরি তো ভাগ্যবতী। এই ইগোওয়ালা রোবটটা শুধু ওর সামনেই গলে যায়। শেহরান রাগে দাঁড়িয়ে পড়ে, গলায় বিরক্তি ফুটে ওঠে। এমনি আমার বউ আমার কাছে আসতে চায় না, আর তুই এসে দিলি তো ওকে লজ্জা পাইয়ে। পরি লজ্জায় শেহরানের বুকে মুখ লুকিয়ে ফেলে। তানিশা হেসে বলে, রোম্যান্স করার টাইমে দরজাটা অন্তত লাগিয়ে করবি বন্ধু, বলেই দুষ্টু হাসি দিয়ে বের হয়ে যায়। শেহরান এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে পরীর দিকে ফিরে তাকায়। চোখে অদ্ভুত এক মিশ্র অনুভূতি, রাগ, অধিকার আর এক ধরনের পাগল পাড়া টান। সে ঠান্ডা গলায় ফিসফিস করে বলে, তুই তো নিশ্চয়ই খুব খুশি এখন, হুম? পরি মাথা নাড়ে না, কিছু বলে না। তার বুকের ভেতর কাঁপন ধরে। শেহরান ধীরে আরো কাছে এসে কপালে ঠোঁট ছোঁয়, তারপর নিচু গলায় গম্ভীরভাবে বলে, বাট টু নাইট ইউ ওয়ন্ট এস্কেপ মাই জান। আর যা আমার, আমি তা ছাড়ি না, আর সেটা ঠিকই আদায় করে নেই। পরি চাপা গলায় বলে, আমি কি করলাম? শেহরান ঠোঁট বেঁকে হালকা হাসে, সেই হাসি সান্ত্বনা, যেন বিপদের পূর্বাভাস। তার চোখে তখন স্পষ্ট লেখা, তুই কিছু করিস বা না করিস, আমি তোকে চাই আমার মতো করে।
ঘড়িতে দুপুর পেরিয়ে গেছে। সেই বড় ডাইনিং টেবিলে বসেছে মাসুক, ঈশানী, তানিশা আর রাহুল। চারিদিকে হাসি, গল্প আর পুরানো দিনের স্মৃতি। টেবিলের ওপরে বাঙালি খাবারের সুবাস, ভাপ ওঠা গরম ভাত, ইলিশ ভাজি, চিংড়ি, গরুর মাংস, ডাল, চাটনি, সবকিছু সাজানো। পরে নিঃশব্দে একে একে প্লেটে তুলে দেয় খাবার। প্রতিটা অতিথির দিকে সে কৃতজ্ঞতার মতো করে ভালোবাসার ছোঁয়ায় তাকায়। ওদের কেউ কেউ হাসে, কেউ কেউ বলে, বসো না পরি, একসাথে খাই। তানিশা এগিয়ে এসে বলে, এই মেয়ে, বসো তো, তুমি খাবে না? সারাক্ষণ কাজ করে গেলে চলবে? রাহুল প্লেটে হাত চেপে চমকে বলে, হ্যাঁ পরি, আমার সাথে বসে খাও। খাবার এখন এমন চমৎকার রান্না করেছো, তুমি না খেলে আমরা কিভাবে খুশি হব? পরি এক মুহূর্ত ওদের দিকে তাকিয়ে থাকে, তারপর হালকা হেসে মাথা নাড়ে। ঠিক তখনই সেহরান চুপচাপ গলায় বলে, ও খেয়েছে, তোরা আসার আগেই খেয়ে নিয়েছে। তার গলায় যেন অদৃশ্য কোনো ধারালো প্রান্ত। রাহুল চোখ সরিয়ে পরীর দিকে তাকায়। সত্যি পরি? সুরটা যতটা সরল, প্রশ্নটা ততটাই কঠিন। পরি কিছুই বলে না, শুধু চুপ করে মাথা নাড়ে। হয়তো চোখের নিচে এক টুকরো পানি গড়িয়ে পড়ে। সেটা কেউ না দেখলেও সেহরান ঠিকই দেখেছে। সেহরান আবারও বলে, তোরা খেয়ে নে, ও তো ফ্রেশ হয়ে এসেই রেস্ট নিচ্ছে। তোদের সবাইকে ও বেড়ে দিচ্ছে। সবাই কিছুটা অস্বস্তিতে পড়ে, কিন্তু মুখে কিছুই বলে না। পরি ধীরে ধীরে টেবিল গোছাতে শুরু করে। কারো চামচ পড়ে গেলে সেটা তুলে দেয়, কারোর পানি শেষ হলে জগটা ভরিয়ে দেয়। ওর ভেতরে চলছে এক টানা যুদ্ধ, কিন্তু বাইরে মুখে প্রশান্তির ছায়া। সবার দিকে তাকিয়ে শেষবার হালকা হাসে, তখনও ঠোঁট কাঁপে। সবার খাওয়ার পর সব গুছিয়ে ও নিঃশব্দে রুমে ঢোকে। পর্দা সরিয়ে আলোর রেখা ঢুকে পড়ে ঘরটা। হঠাৎই অন্ধকার মনে হয়। বিছানায় শুয়ে পড়ে, ডান হাতটা জ্বলছে, কিন্তু তার চেয়েও বেশি জ্বলছে বুকের ভেতরের নিঃশব্দ কান্না। সে জানে আজ সবাই এসেছে, হাসছে, খাচ্ছে, ভালোবাসছে, কিন্তু সে শুধু সেহরানের একটা ছায়া, যাকে বেশ মাঝে মাঝে সবাই দেখে, কিন্তু ঠিক মতো দেখে না কেউই। বিকালের আলো ঘরের ভেতরে ঢুকেছে আড়াআড়ি। ড্রয়িং রুমে রাহুল আর মাসুক ল্যাপটপ খুলে বসেছে। দুজন দুই কোণায় বসে, গা ছমছমে গম্ভীরতা ওদের মুখে। একটার পর একটা ছবি স্ক্রিনে ফুটে উঠছে, আর তারা ক্রস মার্কার দিয়ে যাচ্ছে। কখনো কোনো ছবি দেখে জুম ইন, কখনো ডেট চেক করা, কোনো কিছু নিয়ে কম্পিউটারের নিচু গলায় আলোচনা করছে। রাহুল, এই ছেলেটা 2018-তে নিউ ইয়র্কে ছিল, কিন্তু তারপর আর স্ট্রেস পাওয়া যায়নি। একটা মিল আছে পারভেজের সাথে। মাস হোক, চেহারার গড়ন মেলে, কিন্তু চোখ নট দ্য সেম। তবু আমাদের ইটালির ট্রিপে এদের মধ্যে কয়েকজনের খোঁজ রাখা দরকার। সেই সময়ে সেহরান সবাইকে ছেড়ে উঠল। চোখে মুখে আগের মতো কোনো কড়া অভিব্যক্তি নেই, বরং একরাশ অন্যমনস্কতা। ও একটা খাবারের প্লেট হাতে নিয়েই চলে গেল নিজের রুমে। রুমে ঢুকেই দেখে পরি চুপচাপ শুয়ে আছে, চোখে কান্নার ছায়া, অথচ মুখে কোনো অভিযোগ নেই। সেহরান কাছে গিয়ে কিছু না বলে বিছানার পাশে বসে খাবারের প্লেটটা ওর সামনে ধরে। উঠে পড়, খেতে হবে। নিজে তো খেতে পারবি না এখন, তাই আমিই খাইয়ে দিচ্ছি। বাট ডোন্ট ইউ ডেয়ার থিঙ্ক দিস ইজ লাভ। এটা শুধু আমার নিয়ম। পরি অবাক হয়ে চেয়ে থাকে সেহরানের দিকে। ওর চোখে জ্বালা করে ওঠে, কিন্তু ভেতর থেকে অদ্ভুত কিছু জন্ম নেয়। কোনো বিচ্ছেদ না, ভালোবাসা না, একটা বন্দিত্ব, যার মধ্যে কখনো কখনো কোমলতার ছায়া এসে পড়ে। সেহরান এবার পরীর মুখে খাবার তুলে দেয়। পরী চুপচাপ খায়,
নিষেধ করার উপায় নেই। সেই নীরবতা এতই ভারী যেন শব্দ করলেই সব ভেঙে যাবে। আর দূরের ঘরে রাহুল বলছে মাসুকে, এইবার এই পশুকে পেছন থেকে সামনে আনতে হবে। সেহরানের সেই অধ্যায়টা শেষ করার অধিকার আছে, যাতে সে বাঁচতে পারে, আটকে না থাকে অতীতে। ঘরের একপাশে চলছে সিক্রেট মিশন, আরেক পাশে অদ্ভুত এক ভালোবাসার কারাগার, যেখানে পরি বন্দী। আর সেহরান নিজেও হয়তো জানে না সে কারারক্ষী নাকি কয়েদি। খানবাড়ি, সকাল 7:30। প্রাচীন আভিজাত্যের এক আধুনিক স্পর্শে মোড়া বিশাল প্রাসাদটি এই সময়টাতে গুম মেজাজে থাকে। বারান্দা পেরিয়ে সকালের কুয়াশায় এসে ঘরের মধ্যে ঢোকে হালকা আলোর মতো। নাস্তার টেবিলে সবাই বসে আছে, শুধু সেলিম খান আর ওনার ভাই। সকলেই একটা গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে গেছে। ঘরের নরম আলোয় টেবিলের উপরে ধোয়া ওঠা পরোটা, সেমাই, দুধ চা আর ডিম রাখা আছে। সেজুদি খান চুপচাপ বসে, সামনে রাখা লবঙ্গ দারুচিনি দেওয়া চায়ে চুমুক দিচ্ছে। সাদা ফুলের মতো ওনার আচরণও সাদা, তবে চোখে এক চাপা হাহাকার। এই সময়টায় ওপরে কাঠের সিঁড়ি বেয়ে নামে এক পরিচিত ছায়া, বছর 25-এর শেহরিশ খান। উঁচু, লম্বা, ফর্সা গড়নের ছেলেটি, চোখে ঘুমের রেশ, গায়ে সাদা টি-শার্ট, কাঁধে হাত বুলিয়ে নেমে আসছে বছর চারেকের দূরত্বে পেছনে ফেলা। নেমে দেখতেই পাই তার দুই চাচতো বোন, যমজ বোন তানহা আর মানহা, দুজনেই ভার্সিটির ছাত্রী। মুখে চিরকালীন কৌতূহল আর চোখে হাসির রং। তানহা হেসে বলে, ভাইয়া, কখন এলে লন্ডন থেকে? আমরা তো দেখতেই পারিনি। মানহা ওর গায়ে হেলান দিয়ে বলে, বল তো ভাইয়া, এত বছর পর এলে অথচ কেউ জানতেও পারলো না। শেহরিশ ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলে, ভোর রাতে এসে পৌঁছেছি, তোরা তখন ঘুমিয়েছিলি। পাপা দরজা খুলে দিয়েছিল, অনেকক্ষণ আড্ডা দিয়েছি ওনার সাথে। 4 বছর পর ফিরে এলাম দেশে। এখন বল, তোরা কেমন আছিস? 3 ভাই বোন আড্ডা যেন জমে ওঠে হাস্যরসের এই গা গরম আলাপের মাঝে। শেহরিশ হঠাৎ চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। আম্মু, আমি একটু ফুপি, পরি আর রোজা আপুর সাথে দেখা করে আসি, আজকে ফিরতে দেরি হবে। এই সময়ে তানহা চট করে বলে ফেলে, ভাইয়া, কোথায় যাবে তুমি? পরি তো এখন ফুপির ওখানে নেই, সে এখন সেহরান ভাইয়ার অ্যাপার্টমেন্টে থাকে। শেহরিশ হঠাৎ থেমে যায়, শরীরটা যেন জমে আসে। মনে হয় ওর দম বন্ধ হয়ে যাচ্ছে। মানে? ওর কণ্ঠ ভারী হয়। পরি ভাইয়ার অ্যাপার্টমেন্টে কেন? মানহা এবার ধীরে উত্তর দেয়, ওর তো বিয়ে হয়েছে সেহরান ভাইয়ার সাথে। আমরা তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু বড় আম্মু নিষেধ করেছেন। চেয়েছেন তুমি এসে আগে স্থির হও, তারপর। শেহরিশ স্থির চোখে তাকিয়ে থাকে ওদের দিকে। চোখের ঠিক পাশে এক কেমন যেন তীব্র ব্যথা জমে ওঠে, বুকের ডান দিকে যেমন গরম হয়ে ওঠে। ও ধীরে পেছনে ঘুরে দাঁড়ায়। যেখানে দাঁড়িয়ে আছেন সেজুদি খান, মানে ওর মা। শেহরিশ ওনার দিকে এগিয়ে যায়, মুখ থমথমে, কণ্ঠ কাঁপা কাঁপা। আম্মু, এসব কি শুনছি আমি? ভাইয়া পরীকে বিয়ে করেছে? কিভাবে? সে তো রোজা আপুকে বিয়ে করার কথা বলেছিল। তুমি তো কথা দিয়েছিলে আমাকে, তোমার ভরসায় আমি পরীকে রেখে গিয়েছিলাম। তুমি কিছু বলছো না কেন? কিছু তো বলো। সেজুদি খান কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বলেন, একটা দুর্ঘটনা হয়েছিল। পরিস্থিতির চাপে সামাজিক মান সম্মান রক্ষা করতে তারা বিয়ে করেছে। এটা কারোর ইচ্ছার ফল নয়। শেহরিশের চোখে এবার জল চিকচিক করে, কণ্ঠ একটু কেঁপে ওঠে। তাহলে ওরা দুজনেই বাধ্য হয়েছিল, তাই তো? এটা কি মানে দাঁড়ায় না যে পরি এখনো আমার হতে পারে? আমি আমি তো এখনো ভালোবাসি ওকে। সেজুদি খান এবার চেয়ার সরিয়ে উঠে দাঁড়ান, চোখ জ্বলে ওঠে,
কণ্ঠে রাগ জমাট হয়ে আসে। এনাফ, নিজের চরিত্র কুলসিত করো না শেহরিস। পরি এখন তোমার বড় ভাইয়ের স্ত্রী, ভাবি হয়, বুঝলে? নিজের এই আগুনকে আয়ত্তে আনো শেহরিস। ভুলে যেও না, পরিবার শুধু রক্তের বন্ধন না, দায়িত্বেরও নাম। শেহরিস এবার রাগে অভিমানে গর্জে ওঠে। ছোট থেকে তোমার সব ভালোবাসা ভাইয়ার জন্য, সব গুরুত্ব, সব প্রশ্রয় ভাইয়াকে দিয়েছ। সৎ তো ভাইয়া না, আমি যেন তোমার সৎ ছেলে। তুমি শুধু ওকেই আপন ভেবেছ সব সময়। এই কথা শুনে সেজুদি খান আর নিজেকে থামাতে পারেন না। চাপা রাগে কাঁপতে কাঁপতে ছেলের গালে সাপটে একটা চড় কষিয়ে দেন। চোখে জল জ্বলে জল, কণ্ঠে বজ্রধ্বনি। আমি কতবার বলেছি এই কথা তুমি আর কখনো বলবে না। বাড়ির ছোটরা শুনলে কি হবে ভেবেছ? আজ শেষবারের মতো শুনে রাখো। সেহরান আর সাইয়ারা আমার ছেলে মেয়ে, আমি ওদেরকে বড় করেছি। কে কি বলল তাতে কিছুই যায় আসে না। আমি তোমার বড় আম্মুকে কথা দিয়েছিলাম, এই সংসার আমি প্রাণ দিয়ে হলেও আগলে রাখবো। এই পরিবার আমাকে যা দিয়েছে তার প্রতি কৃতজ্ঞ থাকো। তুমিও তোমার পাপার ছেলে। আত্মমর্যাদা আর কৃতজ্ঞতা একজন পুরুষের আসল পরিচয়। শেহরিস স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তুমি বড় আম্মু থাকতেও তোমার কোনো অধিকার ছিল না, এখনো তোমার কোনো অধিকার নেই। তারপর চোখের পানি নিজের হাত দিয়ে মুছে ফেলে মায়ের দিকে আর একবারও না তাকিয়ে নীরবে ঘর থেকে বেরিয়ে যায়। শুধু পেছন থেকে শোনা যায় সেজুদি খানের চাপা কান্নার শব্দ। বুকে লুকানো অনেক পুরানো অনুতাপ হয়তো আজও জেগে ওঠে। আজকের সকালটা অন্যরকম। পরীর মনটা একটু হালকা, খানিকটা কোমল বলা চলে। সেহরান কাল রাতে অনেক দেরিতে ফিরেছে। পরী সেটা জানে না, বা জানলেও কিছুই বলে না। তবে আজ রাতে তার ঘুম ছিল শান্ত। কোনো অস্থিরতা, কোনো আতঙ্ক, কোনো গা শিউরে ওঠা অনুভূতি তাকে ছুঁয়ে যায়নি। ভোরে উঠে সে চুপচাপ এক কাপ চা বানায়, তারপর ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। এই অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে শহরের ভোরটা বেশ অন্যরকম লাগে। ধোঁয়াশা মেশানো আলো, কুয়াশা ছুঁয়ে যাওয়া রাস্তা, দূরে জেগে থাকা কয়েকটা জানালা। চায়ের কাপটা পাশে রেখে চোখটা বন্ধ করে পরি ভাবে, আজ কথা বলবো সেহরান ভাইয়ার সঙ্গে। কলেজে ফিরতে হবে, আবার পড়াশোনা শুরু করতে হবে, নিজের জন্য, নিজের অস্তিত্বের জন্য। এই বন্দি জীবন থেকে, এই নিঃশ্বাস বন্ধ করে রাখা নরক থেকে একদিন বেরোতেই হবে। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ভেসে আসে সেহরানের গলা, পরি, কোথায় গেলি? পরি দ্রুত ফিরে আসে রুমে, দেখে সেহরান ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাচ্ছে। পথিমধ্যে পরীকে দেখেই বলে ফেলে, গেট দ্য ড্রেস রেডি, আমি অফিসে যাব। আর নাস্তা অয়েল ফ্রি করিস। একটুও ভঙ্গি বা অনুরোধ নেই, কেবলই নির্দেশ। পরি কোনো উত্তর না দিয়ে নিজের কাজে নেমে পড়ে। তার হাত নিখুঁত অভ্যস্ততায় সেহরানের শার্ট টাই গুছিয়ে রাখে বিছানায়। তারপর রান্নাঘরে যায়। দ্রুত হাতে সে বানায় ব্রাউন ব্রেড স্যান্ডউইচ, গ্রিলড পনির আর উইথ মিন্ট, আর এক কাপ ব্ল্যাক এসপ্রেসো। সব গুছিয়ে টেবিলে রেখে ফিরে আসে যখন, দেখে সেহরান শেভ করে বেরিয়ে এসেছে, শার্ট প্যান্ট পরেছে। আর পরীকে দেখেই বলে, টাইটা ধর, বেঁধে দে। পরী চুপচাপ সামনে দাঁড়িয়ে টাইটা হাতে নেয়, নিখুঁতভাবে টাই বেঁধে দেয়। সেহরান এবার ডিভানে বসে পড়ে। পরী নিচে বসে তার মোজাটা পরিয়ে দেয়, তারপর জুতো। এটাই তার দৈনন্দিন দায়িত্ব। সব শেষ হলে পরী বেরিয়ে যেতে চায়, কিন্তু সেহরান ওর হাতটা টেনে ধরে। চোখে এক ধরনের অভিযোগ মেশানো দাবি, কাল রাতে ঘুমিয়ে পড়েছিলে কেন? পরী শান্ত স্বরে বলে, অপেক্ষা করেছিলাম, কিন্তু আপনি আসেননি। সেহরান কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, হুম, যা, আমি আসছি। পরী চুপচাপ বেরিয়ে আসে, নাস্তার টেবিলে পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ। ঠিক তখনই ডোরবেলটা বেজে ওঠে। পরী চুপচাপ বেরিয়ে আসে, নাস্তার টেবিলের পাশে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। ঠিক তখনই ডোরবেলের শব্দ। পরী দরজা খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে শেহরিস।
পরীর মুখে হঠাৎই একরকম আলোর রেখা খেলে যায়। ভাইয়া, আপনি কবে এলেন? শেহরিশ তাকিয়ে থাকে কিছুক্ষণ নিঃশব্দে। পরীর চোখে মুখে এখন এক বিবাহিত নারীর পরিপক্কতা, গাম্ভীর্য, মুখে এক ধরনের শান্ত বিষণ্ণতা, চোখে এক অদ্ভুত দূরত্ব। ভেতরে আসুন ভাইয়া। শেহরিশ ভেতরে এসে বসে। পরী একটু দূরে সরে বসে। কেমন আছো পরী? শেহরিশের প্রশ্নে পরী মাথা নিচু করে শুধু বলে, ভালো আছি ভাইয়া। শেহরিশ একটু থেমে বলে, এই হঠাৎ বিয়ে, তাও ভাইয়ার সঙ্গে? তুমি তো এখনো ছোট, এত তাড়াতাড়ি এইসব? পরী সরাসরি উত্তর না দিয়ে মৃদু হেসে ওঠে দাঁড়ায়। আমি কফি নিয়ে আসি ভাইয়া। শেহরিশ বলে, না, কফি লাগবে না, শুধু বসো, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। ঠিক তখনই ভেতর থেকে শোনা যায় শেহরানের গলা। ভাবি বল, পরী এখন তোর বড় ভাইয়ের বউ, সম্মান দিয়ে কথা বল। এত চুপচাপ কেন? শেহরান বসার রুমে এসে পরীর পাশে দাঁড়ায়। তার চোখে দম্ভ, দাবির অহংকার আর একরকম মালিকানা। অয়ফি, তোমার একমাত্র দেবর এসেছে, ব্রেকফাস্ট করাসনি? পরী একটু ও মুখ না তুলে রান্নাঘরের দিকে চলে যায়। শেহরিশ অবাক হয়ে তাকিয়ে থাকে ভাইয়ের এই বদলে যাওয়া রূপে। শেহরান এবার সামনে এগিয়ে গিয়ে দাঁড়ায়, ঠান্ডা গলায় বলে, তা হঠাৎ এত সকালে এখানে? বাইরে থেকে এসেই ভাবিকে দেখতে এসেছিস বুঝি? শেহরিশ শান্তভাবে বলে, তোমার বউ হওয়ার আগে পরী আমার কাজিন ছিল, ভাইয়ের বউ না। শেহরানের চোখে শীতলতা এনে বলে, আর এখন? এখন ও আমার বউ, মানে তোর ভাবি। এই সম্পর্কের মর্যাদা দিতে শেখ। ঠিক তখনই পরী ফিরে আসে, হাতে এক কাপ ব্ল্যাক এসপ্রেসো নিয়ে। শেহরিশ কাপটা নিয়ে বলে, তোমার এখনো মনে আছে আমি কি কফি পছন্দ করি? পরী হালকা হাসে। হ্যাঁ ভাইয়া, মনে আছে। শেহরানের চোখ পড়ে ওদের দিকে। সেই মুহূর্তে পরী শেহরানকে উদ্দেশ্য করে বলে, এই যে শুনছেন, আপনার ব্রেকফাস্ট ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তারপর শেহরিশকে বলে, ভাইয়া আপনি নাস্তা করে যান। শেহরিশ ধীরে উঠে দাঁড়ায়। না পরী, আজ না, আজ শুধু তোমায় দেখতে এসেছিলাম, আবার আসবো, ভালো থেকো। পরী আর কিছুই বলে না, কেবলই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আর পরীর বুকের গভীরে বাজতে থাকে এক দীর্ঘ, নিঃশব্দ দীর্ঘশ্বাস, আর এক অনুচ্চারিত সত্য, যার কোনো উত্তর হয় না, শুধু হয় সহ্য। শেহরান চুপ করে পরীর মুখের দিকে তাকিয়ে থাকে। ওর মধ্যে কেমন যেন একটা পরিবর্তন, চোখে শান্তি, মুখে একরকম প্রশান্ত হাসি। শেহরান একটু অবাক গলায় বলে, আজ সকাল থেকে তোকে কেমন খুশি লাগছে, ব্যাপারটা কি? পরী শান্ত গলায় বলে, তেমন কিছু না। শেহরান কিন্তু বুঝে যায় এই তেমন কিছু নার আড়ালে কিছু একটা আছে। সে চুপচাপ নাস্তা করতে থাকে, কিন্তু ভেতরে ভেতরে রাগে ফুঁসতে থাকে। তার বুকের ভেতরটা হঠাৎ অস্থির হয়ে ওঠে অকারণে। হয়তো পরীর হাসি বা শেহরিশের আগমন, সবকিছু একসঙ্গে তাকে অস্থির করে তোলে। পরী তখন অবুঝের মতো একটা কথা বলে ফেলে, শেহরিশ ভাইয়া এতদিন পর এলো, একটু বসে নাস্তা করলেও তো পারতো। আপনি তো ঠিক মতো কথাটাও বললেন না, কেমন যেন বাইরের মানুষের মতো ব্যবহার করলেন। উনি তো আপনার ভাই। শেহরানের মুখটা থমথমে হয়ে যায়। রাগ চেপে রাখতে গিয়ে নিচু গলায় বলে, হি ইজ নট মাই ব্রাদার, ইনফ্যাক্ট হি ইজ নো ওয়ান টু মি, আই হ্যাভ নো কানেকশন উইথ হিম। এই কথায় পড়িও এবার রেগে যায়। ওর গলায় ধীরে ধীরে কষ্ট জমে ওঠে। এই যে অহংকার আপনার, নিজের ভাইকে অস্বীকার করছেন। ভাইকে অস্বীকার করা মানে নিজের মাকেও তো অস্বীকার করা হয়। শেহরান হঠাৎ দাঁড়িয়ে পড়ে, তার চোখে রাগে লাল। ডাইনিং টেবিল থেকে পরীর দিকে এগিয়ে আসে ধীর পায়ে। পরী কিছুটা ভয় পেয়ে পিছু হটে, কিন্তু নিজেকে দৃঢ় করে দাঁড় করায়। পরী পুরো কথা শেষ করার আগেই শেহরান গর্জে ওঠে পরীকে, মুখে অনেক জোরে একটা চড় দেয়। পরী থমকে দাঁড়িয়ে যায়, মুখে কিছু বলতে চায় কিন্তু কণ্ঠ আটকে যায়। শেহরান রেগে হিস হিস করে দাঁতে দাঁত চেপে বলে,
আই এম ইয়োর হাজবেন্ড পরি। আর ইউ রিয়েলি গেটিং টু ইগনোর মি লাইক দ্যাট? এত সাহস কোথা থেকে আসে তোমার মধ্যে ওকে দেখে? পরি ব্যথা আর কষ্টে চুপ করে থাকে, কিন্তু চোখের জল তো আর বাধা মানে না। কিন্তু সেহরান যেন আজ কিছুতেই থামছে না। ও পরীকে টেনে নিয়ে যায় নিজেদের রুমে। ওখানে যে পরীর হাত পেছনের দিকে ওড়না দিয়ে বেঁধে দেয়, তারপর ফেলে রাখে বিছানায়। আজ এখানে এভাবে ফেলানো থাকবি সারাদিন, আর কোনোদিন যেন এভাবে কথা না বলিস আমার সাথে। সে শুধু দেওয়ালের দিকে ঘুষি মারে, যেন নিজেকে ঠেকানোর শেষ চেষ্টা চালাচ্ছে। তারপর কোনো দৃষ্টি না ছুড়ে দরজা খুলে বেরিয়ে যায়। অফিসে যাওয়ার সময় একটিবারও পেছন ফিরে তাকায় না। সেহরান সকালবেলা রাগ আর চেপে রাখা অভিমান নিয়ে বেরিয়ে পড়ে অফিসে। বাইরে থেকে তার চেহারা একদম স্বাভাবিক। হোয়াইট ফর্মাল শার্ট, ব্ল্যাক ক্রপ কোট আর টাই পরিপাটি করা, চোখে কালো ফ্রেমের চশমা, কিন্তু ভেতরের এক অদ্ভুত অস্থিরতা। অফিসে পৌঁছে সে নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করে। ল্যাপটপটা খুলে স্ক্রিনে তাকিয়ে থাকে। টেবিলে সাজানো ফাইলগুলো নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখে, কিন্তু মন বসে না। চারপাশে তার থাকা বন্ধুরা মাসুক, তানিশা, ঈশানী আর রাহুল, সবাই বুঝে যায় কিছু একটা ঠিক নেই। তানিশা চোখ কুঁচকে তাকায়। এই সেহরান, আজ এত গম্ভীর মুখ কেন? কোনো ক্লায়েন্ট ঝামেলা করলো নাকি? কোম্পানির কাজ তো আমরা প্ল্যান মাফিক সবকিছুই ঠিকঠাকই করছি। মাসুক হালকা ধাক্কা দিয়ে বলে, নাকি পরি কোনো রোমান্টিক ঝড় দিয়েছে? রাহুল হেসে ওঠে, আজ তো খুব বেশি চুপচাপ, এরকম তো দেখিনি আগে। সেহরান কেবলই কিছু বলতে গিয়েও থেমে যায়। চোখে মুখে একটা ভার চাপা পড়ে থাকে। ওর মন পড়ে আছে অন্য কোথাও। ঈশানী এবার সরাসরি বলে ফেলে, পরি কেমন আছে রে? ওর শরীর ঠিক আছে? এই প্রশ্নটা যেন একটা অদৃশ্য পাথর ছুঁড়ে দেয় সেহরানের বুকে। তার মুখের রং মুহূর্তেই কেমন যেন নিস্তেজ হয়ে ওঠে, গলার স্বর নিচু হয়ে আসে। ঠিক আছে, এই ছোট্ট উত্তর দিয়েই সে চোখ ফেরায়, কোনো শব্দও করে না। কেউ যেন আর প্রশ্ন না করে এমন দৃষ্টি ছুড়ে দেয় চারপাশে। সেহরান তখন নিজের ডেস্কে বসে এক মনে তাকিয়ে থাকে বাইরের কাচের জানালা দিয়ে। দেখা যাচ্ছে এক টুকরো নীল আকাশ, কিন্তু তার মন ভরে আছে ধোঁয়ায়। ভেতরটা হাঁসফাঁস করছে। সে মনে মনে শুধু একটা নাম বারবার আওড়ায়, একটি নাম, পরি। আর বারবার নিজেকে প্রশ্ন করে, আমি ঠিক করলাম তো, নাকি খুব ভুল করে ফেলেছি? ঘরটা নিস্তব্ধ। এদিকে খোলা জানালা ধুয়ে ঢুকে পড়ছে হালকা বাতাস। পর্দা দুলছে ধীরে ধীরে। অন্যদিকে বিছানার এক কোণে নিশ্চুপ হয়ে পড়ে আছে পরি। চোখের নিচে শুকিয়ে যাওয়া কান্নার দাগ, ঠোঁট ফাটা, গালের পাশে চেপে থাকা লাল ছাপ। ও কাঁদে, কিন্তু শব্দ ছাড়া, কেবল বালিশে মুখ গুজে চেপে রাখা দীর্ঘশ্বাস আর চোখ বেয়ে গড়িয়ে পড়া নীরব কান্না। তার বুকের মধ্যে এক একটা মুহূর্ত যেন আঘাত করে। সেহরানের সেই রাগী চোখ, গর্জে ওঠা গাল আর নিজের ওপর চেপে বসা অসহায় অপমান। পরি জানে কেউ কিছু বললেও সে বিশ্বাস করবে না। এই শহর, এই সমাজ, এই সম্পর্কের ভেতরে সেহরান এখন এক সম্মানিত পুরুষ, আর সে কেবলই একটা মেয়ে মানুষ, যার কথা অতি আবেগ বলে উড়িয়ে দেবে সবাই। পরি ধীরে ধীরে উঠে বসে, চোখে দৃঢ়তা, মুখে জমে থাকা আর লবণের মতো অসহ্য নীরবতা। শুধু ভেতরে ভেতরে জমে ওঠা নিঃশ্বাস থমকে থাকে বুকের ভেতর। সে জানে না তার অপরাধ কি। পরি চোখটা বন্ধ করে নিজ মনে ভাবে, কে আছে ওর? আব্বু আর ভাইয়া থাকলে আজ আমার লাইফটা অন্য রকম হতো। একটা শব্দ মাথায় ঘুরে ফিরে বাজে, নিজের জন্য কিছু একটা করতে হবে, এবার সত্যিই করতে হবে। সেহরানের এই আচরণের কারণটা কি? তার বুকের ভেতরটা থরথর করে কেঁপে ওঠে, রাগে না অভিমানে। সেহরান বসেছিল নিজের অফিসের কেবিনে,
নির্জন, নিরুচ্চর আর অথচ অস্থির। ল্যাপটপের স্ক্রিনে চোখ ছিল, কিন্তু মন ছিল না। তার সামনে জমে থাকা অগণিত ফাইল, হিসাবের খাতা, আলো আঁধারিতে দাঁড়িয়ে থাকা কর্পোরেট পৃথিবীর ভার, সবই যেন অনর্থক মনে হচ্ছিল। মনে হচ্ছিল এই চার দেওয়ালের ভেতরেই দাউ দাউ করে জ্বলছে আগুন, একটা আগুন যা কেউ দেখতে পায় না, শুধুমাত্র সে অনুভব করে। রাহুল অনেকক্ষণ ধরে তাকিয়েছিল তার দিকে। সেহরানের চোখে আজ কোনো অহংকার নেই, নেই কোনো চিরচেনা তীক্ষ্ণ দৃষ্টি। সে এক ধরনের স্তব্ধতাকে বুকের বাঁধে বসে আছে। অবশেষে রাহুল ধীরে বলে উঠল, সেহরান, তুই পরীর সঙ্গে এমন করিস কেন? ও কি করেছিল তোকে? তোর বোনের সঙ্গে যা হয়েছিল, তখন তো পরী অনেক ছোট ছিল। তুই নিজে জানিস ও দোষী নয়, তবুও কেন প্রতিদিন একজন নির্দোষ মেয়েকে এভাবে ভেঙে যাচ্ছিস? সেহরান কিছুক্ষণ চুপ, তারপর ধীরে মুখ তোলে। চোখ দুটো রক্তচক্ষু নয়, কিন্তু তার গভীরে জমে আছে এক দীর্ঘ শোক, এক চিরন্তন ক্ষোভ। তার কণ্ঠ ভারী, কিন্তু শব্দগুলো শানিত। 13 বছর আগের সেই রাতটা এখনো ঘুমের মধ্যে ফিরে আসে। রাহুল, তার চোখ ঝাপসা নয়, কিন্তু স্পষ্ট দেখায় এক মৃত স্মৃতির জ্বলন্ত ছায়া। আপু চলে যাওয়ার পর সেই সন্ধ্যায় তার পুরনো ওয়ার্ড্রবের ভেতরে গিয়ে হঠাৎ পায় একটা ছোট্ট লাল মলাটের ডায়েরি। ডায়েরির ভেতরের পাতায় লেখা প্রথম লাইনটাই গায়ে কাটা ধরিয়ে দেয়। আপু ডায়েরিতে লিখেছিল, সেহরান, যদি কখনো আমার কিছু হয়ে যায়, তুই যেন এই ডায়েরিটা পুরোটা পড়িস। আমি জানি তুই বুঝবি সব। আরিয়ান আমার গায়ে হাত তোলে। সে আমার মানসিক শান্তি কেড়ে নিয়েছে, আমাকে বাধ্য করেছে শেয়ার ট্রান্সফারের সই করে দিতে, না করলে আমাকে বাঁচতে দেবে না। ডায়েরিটা সায়ারা আপু অনেক আগেই আমাকে দিয়েছিল, কিন্তু আমি কোনোদিন খুলেই দেখিনি। সেদিন না জানি কেন এক অজানা টানেই খুলে বসি। সেই ডায়েরির ভেতরেই লুকিয়ে ছিল সাইয়ারা আপুর মৃত্যুর রহস্য, নিপীড়নের নিঃশব্দ আর্তনাদ, এবং একটা সম্পূর্ণ পরিবারের মুখোশ খুলে ফেলার প্রতিচ্ছবি। আমার আপু সায়ারা তখন সদ্য বিবাহিত। পরীর বড় ভাই আরিয়ান, তার সঙ্গে বিয়ে হয়েছিল। আব্বু নিজের হাতে বিয়েটা ঠিক করেছিলেন। আদরের মেয়েকে দূরে রাখতে হবে না, মেয়ের সুখ, নিজের রক্তের ওপর ভরসা, সবকিছু ভেবেই বিয়ের 1 বছরের মধ্যে আপু বদলে যেতে শুরু করলো। হাসি খুশি মেয়েটা কেমন নিস্তেজ হয়ে গেল। চোখে অবসাদ, মুখে চেপে রাখা কান্না, গলায় বিষণ্ণতা। আমাদের কিছু বুঝতে না দেওয়া এক যুদ্ধ সে লড়ে যাচ্ছিল নীরবে। আরিয়ান তাকে মারতো, মানসিক যন্ত্রণা, নির্যাতন, শারীরিক নির্যাতন, এক পর্যায়ে কোম্পানির শেয়ারের জন্য ব্ল্যাকমেল করত। আর এই চক্রান্তে নীরব সহায়তাকারী ছিল পরীর মা। এটা আমার বিশ্বাস, যিনি আপুকে নিজে বলেছিলেন এই বিয়েটা হলে মেয়ে খুব ভালো থাকবে। আসলে এই বিয়েটা ছিল একটা ফাঁদ। আমার আপু ছিল কেবলই তাদের জন্য একটা মাধ্যম, কোম্পানির শেয়ার হাতানোর এক পরিকল্পিত উপকরণ। সেহরান থামে এক মুহূর্ত, তারপর এক ভয়াবহ রাত এলো আমাদের জীবনে। রাত 2টার দিকে ফোন আসে হাসপাতাল থেকে, আপু মারা গেছে। 5 মাসের প্রেগনেন্ট ছিল। শি ওয়াজ 5 মান্থ প্রেগনেন্ট। তার গলা ভারী হয়ে আসে। আমার আপুর মাত্র 21 বছর বয়সে তার অনাগত সন্তানকে নিয়ে কিছুতেই সে ছাদ থেকে আত্মহত্যা করেনি, তাকে মরতে বাধ্য করা হয়েছিল। আর এই সমাজের মুখ রক্ষা করতে গিয়ে আমার পরিবারই ওকে মরতে দিয়েছে। আই কুড নট ডু এনিথিং। কিছুক্ষণ কেউ কিছুই বলে না। আমার আম্মু সেই শোকে স্ট্রোক করেছিল। সেই চিৎকার কান্না আজও আমার কানে বাজে। তার কিছুদিন পর তো আম্মু আমাকে ছেড়ে চলে গেল। আমি জানি রাহুল, আমার আপুকে মেরে ফেলা হয়েছিল। আর এরপর সেই আরিয়ান, তার বাবা, দুজনেই উধাও হয়ে গেল। কিছুদিন পর পরীর বাবার লাশ পাওয়া। এগুলো কি খুব সাধারণ কিছু? পরিবারের কাছে অনেকেই জানে আরিয়ান মৃত, কিন্তু দেখ,
আমার আব্বু আর পরীর আম্মু ঠিকই জানে ও বেঁচে আছে, পাপা বেঁচে আছে। আমি ওদের বেঁচে থাকা নিয়ে কিছুই জানি না। আমি ওই জানোয়ারকে খুঁজে বেড়াতে চাই, করতে চাই, জানতে চাই সেই দিন সত্য কি ঘটেছিল। রাহুল এবার আস্তে করে বলে, তুই এখন যা করছিস পরীর সঙ্গে, আপুর ওই ডায়েরি পড়ার পরও কি তোর মনে হয় ও দায়ী? শেহরান এবার নিচু গলায় ফিসফাস করে বলে, ওই পরিবারের মেয়ে, সেই আরিয়ানের বোন পরি, সে এখন আমার স্ত্রী। হ্যাঁ, আমার ইচ্ছেতেই হয়েছে সব, পরিস্থিতি নয়, পরিকল্পনা ছিল সবটাই আমার। প্রতিদিন একটু একটু করে আমি ওকে ভাঙছি, যেমন আমার বোনটা ভেঙে গিয়েছিল। তফাৎ একটাই, আপু চলে গিয়েছিল। আমি চাই পরি বাঁচুক, যেন প্রতিদিন ওর শরীরের কষ্টের ওজন টেনে বেড়ায়। রাহুল নীরব, তার চোখে অবিশ্বাস, হতাশা, ক্ষোভ আর করুণা। শেহরান ধীরে ধীরে বলে ওঠে, ইভেন ইফ আই ওয়ান্টেড টু, আই কান্ট হেট হার। আর সেই বিভীষিকাময় অতীত মনে পড়লে ওকে কাছেই টানতে ইচ্ছে করে না, শুধু ভাঙতে চায় প্রতিদিন ওকে। কারণ কখনো কখনো ন্যায়ের রং সাদা নয়, বরং রক্তাক্ত হয়। আর আমার করা ন্যায় পরীর শরীরেই লেখা হবে। সেই মুহূর্তেই অফিসের কক্ষে এক অপার্থিব নীরবতা নেমে আসে। তানিশা চোখ ঘুরিয়ে নেয়, ঈশানী চোখে জল চিকচিক করে ওঠে। মাসুক হেলান দিয়ে বসে থাকে, যেন বুকের ওপরে এক পাথর রাখা হয়েছে। রাত ঠিক ৮টা। শেহরান দরজা খুলে ঘরে ঢোকে। অফিসিয়াল ফাইল, ফোন, চাবি সব এক পাশে রেখে এক দৃষ্টিতে তাকায় বেডের দিকে। সেখানে নিঃশব্দে নিস্পন্দন ভাবে পড়ে আছে পরি। ঘুমিয়ে আছে কি না বোঝা যায় না, তবুও মুখটা শান্ত, যেন ক্লান্তির ঊর্ধ্বে। শেহরান ধীরে ধীরে তার পাশে বসে, এক হাত বাড়িয়ে পরীর মুখে ছোঁয়। নরম গালের ওপর আঙ্গুল রাখতেই পরি সরে যায় অস্বস্তিতে। চোখ মেলে চেয়ে দেখে শেহরানকে, তারপর ভয়ে একটু পিছিয়ে আসে। শেহরান চুপ করে তার চোখে চোখ রাখে, তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে লাগায়, আগুন জ্বালায়। ধোঁয়ার কুয়াশার ভেতরে ওর দৃষ্টিটা ঠিক স্পষ্ট। শেহরান হালকা হেসে বলে, এটাই তোর প্রাপ্য? সারাদিন না খেয়ে কেমন লেগেছে? খিদে পাইনি? তারপর নিজেই আবার বলে, যা, ফ্রেশ হয়ে খেয়ে নে। পরি ধীরে ধীরে উঠে বসে, থেমে থেমে নিঃশব্দে বলে, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? শেহরান চোখ সরায় না তার ওপর থেকে, চোখের ইশারায় বলে, বল। পরি কিছুক্ষণ চুপ করে থাকে, যেন মনের ভেতর অনেক সাহস জমিয়ে। তারপর বলে, আমি আপনার কাছে জানতে চাই, আমার অপরাধটা কি? শাস্তি আপনি যা দিয়েছেন সব মেনে নিয়েছি, কিন্তু জানতে চাই সেই অপরাধটা কি ছিল, যার বিনিময়ে এতটা তিক্ততা আমি পাই। শেহরান একটুখানি নড়ে চড়ে বসে, সিগারেটটা ফেলে দিয়ে এসে পরীর দিকে হাত বাড়িয়ে ওকে কাছে ডাকে। পরী সরে যায় ভয় পেয়ে। শেহরান এবার নিজেই এগিয়ে গিয়ে ওকে জোর করে কাছে টেনে নেয়, ওর পেছনে বসে, পরীকে জড়িয়ে ধরে, মুখটা ওর ঘাড়ে রাখে, গলায় কাঁপন, কিন্তু কণ্ঠে এখনো দম্ভ। তার আগে আমি একটা প্রশ্ন করি, তুই উত্তর দে। শেহরান পরীর কানের কাছে ফিসফিস করে, ধর, তোর জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটাকে কেউ একদিন কেড়ে নিল। শুধু নিল না, তাকে ধীরে ধীরে ভাঙলো, কষ্ট দিল, আর শেষ করে ফেললো। তুই তখন কি করতিস? কিন্তু তোর ক্ষমা করার কোনো সুযোগ নেই। পরি চোখটা বন্ধ করে ভাবে, মাথা নিচু করে বলে, তাহলে আমিও ওর প্রিয় জিনিসটা কেড়ে নিতাম, তাকে মানসিকভাবে এমনভাবে ভেঙে দিতাম যেন সে বুঝতে পারে প্রিয় কিছু হারানোর কতটা যন্ত্রণার। শেহরান এবার হেসে ওঠে, ধোয়ার মধ্যে দিয়ে ওর ঠোঁট পরীর গাল ছুঁয়ে যায়, কানে কানে বলে, কংগ্রাচুলেশন ওয়াইফি, ইউ জাস্ট আনসার্ড ইউর অন কোশ্চেন। পরি চমকে তাকায় শেহরানের দিকে, চোখে বিস্ময়। আমি বুঝলাম না, ধীরে বলে সে। শেহরান এবার ঠান্ডা গলায় বলে, বোঝার সময় তোর সামনে।
আমি বাসায় না থাকলে এই ফাঁকা বাসায় এই সময় কাটাতে কাটাতে সব উত্তর পেয়ে যাবি। পরি ধীরে ধীরে উঠে যেতে চায়, কিন্তু সেহরান হাত দিয়ে ওকে থামায়। উহুম, এভাবে থাক কিছুক্ষণ, আমার শান্তি লাগে। পরি কিছু বলে না, কিন্তু মনে মনে প্রশ্নগুলো ঘুরতে থাকে। কার কথা বলছিল সেহরান? কে কেড়ে নিয়েছিল কার ভালোবাসা? এই কষ্টের শুরু কোথায়? অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর সেহরান উঠে দাঁড়ায়, পরীর দিকে তাকিয়ে বলে, চল ফ্রেশ হয়ে নেই, খুব ক্লান্ত আমি, ডিনার করে ঘুমিয়ে পড়বো আজ। পরী নামতে চায় সেহরানের কোল থেকে, কিন্তু সেহরান চোখে কঠিন দৃষ্টি নিয়ে বলে, ডোন্ট ইভেন ট্রাই। অবাধ্য হবি না পরী। সেই একটি মাত্র বাক্যে ঠান্ডা হুমকি ছড়িয়ে যায় ঘরের ভেতরে, কিন্তু পরী কিছুই বলে না, শুধু পড়ে থাকে সেহরানের বুকে, চিন্তায় ডুবে প্রশ্নের ভারে নুয়ে যায়। ঈশানীর সঙ্গে নরম স্বরে কথোপকথনের মাঝেই হঠাৎ থেমে যায় পরী। ওর চোখে খানিকটা বিস্ময়, কানে এলো খুব পরিচিত গলার ডাক, পরী। পরী একটু ঘুরে তাকাতেই মুখে আলো ফোটে। শেহরিশ ভাইয়া। পরীর ঠোঁটে তখন প্রিয়জন দেখার উচ্ছ্বাস। ঈশানীও চমকে তাকায়, একটা লম্বা সুগঠিত গড়নের ছেলে হাসি মুখে পরীর দিকে এগিয়ে আসছে, তার চোখ জোড়া। ঈশানী থমকে যায়, এই চোখ, এই মুখ, এ যেন হুবহু সেহরানের প্রতিচ্ছবি। পরীর মুখে প্রশান্তির হাসি, আর ছেলেটিও পরীর দিকে সহজ ভঙ্গিতে এগিয়ে আসে। ঈশানী একটু নীরবে, কৌতূহল চেপে রাখে না, নিচু স্বরে বলে, পরী, এই ছেলেটিকে? পরী ঈশানীর দিকেই অবাক হয়ে তাকায়। সেহরান ভাইয়া আপনাদের কিছু বলেনি? না তো। ঈশানী কাঁধ ঝাঁকায়। পরী হেসে বলে, ও ওনার ছোট ভাই শেহরিশ, লন্ডনে থাকতো এতদিন, কদিন আগেই দেশে ফিরেছে। ও। ঈশানীর চোখে মুহূর্তেই বিস্ময় খেলে যায়। সেহরানের ভাই আছে শুনেছি বটে, কিন্তু কখনো দেখিনি। দেখতে হুবহু ওর মতো। এই সময় শেহরিশ পরীর সামনে এসে দাঁড়ায়। তুমি অফিসে? আজ এখানে কিভাবে পরী? পরী হেসে উত্তর দেয়, এমনি, বিশেষ কিছু না, সেহরান ভাইয়ার সঙ্গে এসেছি। ঈশানী তাদের দিকে একটু তাকিয়ে বলে, আমি একটু দেখে শুনে আসি মিটিং রুমে কে কোথায় আছে, তোমরা কথা বলো। বলেই সে আলতো হাঁটায় সরে যায়। পরী মাথা নাড়ায়। এদিকে শেহরিশ এক ঝলক অফিস ঘড়ির দিকে তাকিয়ে বলল, চল না, ক্যান্টিনে কফি খাই, লাঞ্চ টাইম তো এখনো অনেক দেরি আছে। পরী এক মুহূর্ত কিছু একটা ভেবে নেয়। শেহরিশ ওর খুব কাছের একজন, ওর সঙ্গে কথা বললে ওর ভেতরের অস্বস্তিটা কমে যায়। সে মিষ্টি হেসে বলে, চলুন ভাইয়া। শেহরিশ পরীর হাতটা আলতো করে ধরে, পরীর দিকে না তাকিয়েই বলে, তোমাকে আজ অনেকটা শান্ত লাগছে, ভালো আছো তো? পরী একটু চুপ থেকে সরে দাঁড়ায়। হুম, ভালো আছি। শেহরান ডেস্কে দাঁড়িয়েছিল, হাতের ফাইলে চোখ রেখে, কিন্তু মন ছটফট করছে অজানা এক অস্থিরতায়। কাগজের অক্ষরগুলো অস্পষ্ট হয়ে আসছে, যেন কোনো অদৃশ্য হাত তার ভেতরেরটাকে কাঁপিয়ে দিচ্ছে। কেন এমন লাগছে? কেন মনে হচ্ছে পরী আর পাশে নেই? অস্বস্তিটা গলা বেয়ে নেচে নামে। হঠাৎ ও ঘাড় ঘোরায়। ঠিক তখনই ঈশানী ওর সামনে এসে পড়ে। ঈশানী! সেহরান ঠান্ডা গলায় ডাকে। ঈশানী চমকে তাকায়। হ্যাঁ, বল সেহরান। সেহরানের গলা অদ্ভুত শক্ত হয়ে আসে, কণ্ঠে এক ধরনের রুক্ষতা। ঈশানী সহজ গলায় হেসে বলে, ও, পরি তো তোর ভাই শেহরিশের সঙ্গে আছে। তোর ভাই এসেছে আজ, আমি নিজেই বলেছি। তুই ব্যস্ত আছিস, ওরা হয়তো ক্যান্টিনে গেছে কফি খেতে। মুহূর্তেই সেহরানের চোখের চাহনি বদলে যায়, ঠোঁট আঁকড়ে ধরেও, মুখে এসে নামে অন্ধকার। শেহরিশ, একটা নাম যা উচ্চারণে কোনোদিন ভালোবাসা জড়ায়নি। আমার সৎভাই। ধীরে ফোঁস করে নিঃশ্বাস ফেলে সেহরান, যার জন্ম নিয়ে প্রশ্ন তোলা যায় না, কিন্তু তাকে নিজের বলে মেনে নেওয়া যায় না। আর এখন সে পরীর খুব কাছাকাছি। সেহরান মনে মনে গর্জে ওঠে। ও খুব ভালো করেই জানে শেহরিশের চোখে পরীর সেই মেয়েটা, যার জন্য ওর দুনিয়া উল্টে দিতেও দেরি হবে না। ও কাউকে বলেনি এটা, কোনো দিন না।
কিন্তু আজ ওর ভেতরে অগ্নি ঠিকরে পড়ছে, মুখটা থমথমে। ও হঠাৎই মুখটা ঘুরিয়ে সোজা হেঁটে বেরিয়ে যায়। ঈশানী অবাক হয়ে পেছন থেকে বলে, শেহরান, কি হয়েছে, কিছু দরকার? কোনো জবাব নেই। ওর পা গম্ভীর শব্দ করে করিডোরে গমগম করতে থাকে। ঠিক তখন পাশের কর্নার ঘুরে আসে রাহুল আর মাসহক। শেহরানকে দেখে রাহুল থেমে যায়, চোখে চোখ রাখতেই সব বুঝে ফেলে। রাহুল ফিসফিস করে বলে, এইটা যে হবেই জানতাম। মাসুক অবাক, সে বলেছিল, তুই? কি হলো আবার? রাহুল হালকা হেসে বলে, মাসু, এসব তোকে বোঝানো যাবে না। শেহরান রেগে ফুঁসছে এখন। পরি আর শেহরিশকে একসাথে ও ভাবতেই পারে না। আর ওই শেহরিশ ছেলেটা ছোটবেলা থেকেই পরির পেছনে দেওয়ানা, শুধু এখন সাহস বেড়েছে। মাসুক ভুরু কুঁচকে বলল, তাই নাকি? কিন্তু শেহরান তো কখনো কিছু বলেনি। রাহুল একটু গম্ভীর স্বরে বলে, সব কথা কি বলা যায় মাসু? কিছু ব্যথা বুকের মধ্যে পাথরের মতো চেপে রাখতে হয়। শেহরান ঠিক সেই রকম। আমি জানি ও কি সহ্য করে। এই সময় তানিশা এগিয়ে আসে, ওর চোখে উৎকণ্ঠা। এখন কি হবে? সে গলা নামিয়ে বলে, শেহরান যদি পরীর ওপর রাগ ঝাড়ে? রাহুল গম্ভীর চোখে তাকিয়ে বলে, চল একটু গিয়ে দেখি। ঝড় আসার আগে আকাশ কেমন চুপচাপ হয়ে যায় না? ওদের তিনজনের পায়ের শব্দ মিলিয়ে যায় করিডোরে। আর ওদিকে পরি বুঝতে পারছে না একটা ঝড় ধেয়ে আসছে তার দিকে। নাম শেহরান। অফিস ক্যান্টিনে ঘড়ির কাঁটা তখন দুপুর ছুঁই ছুঁই। শীতল আলোয় ভাসা ক্যান্টিনের এক কোণে বসে পরি ও শেহরিশ, মুখে নির্মল হাসি। মাঝে মাঝে হালকা খিলখিল শব্দে ভরে উঠছে টেবিল ঘিরে থাকা সেই নিভৃত চত্বর। শেহরিশ বলছিল, তুমি জানো, ছোটবেলায় আমি সর্বদা খেলাই হারতাম ভাইয়ের কাছে। কিন্তু ছাদে দাঁড়িয়ে একদিন সে বলেছিল, শেহরিশ, হেরে গেলেও খেলার মজা যেন মরে না যায়। এ কথা আমি লন্ডনেও ভুলিনি। পরি হেসে ফেলে। ওর হাসিতে অভিমান নেই, শুধু এক ধরনের নির্ভার প্রশান্তি, যেন কারোর কাছে নিজেকে গুটিয়ে না রাখে। একটু ফাঁকা জায়গায় নিঃশ্বাস নিচ্ছে আর জানে অনেক দিন পরও আমাদের বাড়িটাই সেই প্রশান্তি আর নিয়ে আসে না। বলতে বলতে শেহরিশের কণ্ঠেও এক ধরনের কোমলতা ভেসে ওঠে। পরি একটু নরম স্বরে বলে, আপনি অনেক কিছুরই সাক্ষী থেকেছেন, তাই না ভাইয়া? ভালো লাগছে আপনার সাথে কথা বলে। ঠিক তখনই একটা দীর্ঘ কালো ছায়া যেন জ্যোৎস্নার মসৃণতায় আচমকা অন্ধকার ঢেলে দেয়। শেহরান, তার চোখে কোনো আগুন নেই, বরং বরফ ঘেরা এক রূপ, যেখানে রাগ নেই, কিন্তু ঠান্ডা ধ্বংস লুকিয়ে আছে। তার পেছনে দাঁড়িয়ে আছে রাহুল, মাসুক, তানিশা আর ঈশানী। শেহরিশ প্রথমেই বলে উঠল, ভাইয়া তুমি? কিন্তু শেহরান সেই প্রশ্নের কোনো উত্তর দিল না। ওর দৃষ্টি তখন সরাসরি পরীর চোখে। সেই দৃষ্টি এক চাপা রক্তিমা, হাহাকার আর ভয়াবহ এক দাবি। শব্দটা ঠোঁট ছুঁয়ে বেরোলো না, বরং বুকে ধাক্কা দিল। আমার সঙ্গে চল পরি, এখনই। পরি থতমত খেয়ে তাকায়। কি হয়েছে? শেহরানের কণ্ঠে ভয়াবহতা, সংযম। চল বলছি না। শেহরানের কণ্ঠ আরো বেশি কঠিন। তখনই শেহরিশ বলে ওঠে, গলায় তীব্র রাগ ও প্রতিবাদ, পরি তো আমার সঙ্গে কফি খাচ্ছে ভাইয়া, সমস্যা কোথায়? শেহরান এবার ঘুরে তাকালো, কণ্ঠে এমন এক শীতলতা যা ছুরি দিয়ে কেটে নেওয়ার মতো ধারালো। তুই চুপ থাক শেরিস। অফিসে এসেছিস কেন? কফি খেতে? আর সঙ্গে আমার বউ? টেবিলের নিস্তব্ধতা যেন বিদ্যুৎ চমকের মতো জ্বলজ্বল করে ওঠে। পরি চেয়ার ছেড়ে ওঠে, ভয়ের চেয়ে বেশি ঘৃণায়। ও জানে কিছু একটা খুব গভীরে ভুল হচ্ছে, আর সেটা সংশোধনের সুযোগ হয়তো থাকবেও না। শেহরান হাত বাড়িয়ে দেয়, কিন্তু সেই হাতে কোনো কোমলতা নেই, বরং এক ধরনের শক্ত অথচ অসহায় দাবি। পরি নিজের কাঁপা কাঁপা হাত বাড়িয়ে ধরতেই ওরা দুজন চুপচাপ বেরিয়ে যায় ক্যান্টিন থেকে। পেছনে দাঁড়িয়ে থাকা শেহরিশ নীরব, মুখে কোনো শব্দ নেই, চোখে শুধু একরাশ হতাশা আর প্রতিজ্ঞা।
আমি ওকে ভালোবাসি, আর এই ভালোবাসা আমি হেরে যেতে দেব না। যে করেই হোক একদিন আমি পরীকে ফিরিয়ে আনবো নিজের কাছেই। অফিসের করিডোর তখনও একটু কাঁপছিল সেহরানের রাগী পায়ের শব্দে। পরীর হাতটা ও শক্ত করে ধরে রেখেছে, যেন হাতে কোনো অসহায় পাখিকে আটকে রেখেছে, যার পালাবার আর কোনো উপায় নেই। সোজা নিজের কেবিনে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে সেহরান গর্জে ওঠে। পরি ধীরে ধীরে এক কোণে রাখা চেয়ারটায় বসে পড়ে। ওর চোখে ভয়, মুখে বিব্রত অসহায়তা। পায়ের আঙ্গুলে আঙ্গুল ঘষে, মাথা নিচু করে ফেলে। সেহরান তখন জানালার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে থাকা একটা রাগ আর অপমানের ভেতর দম আটকে আসছে যেন তার। নিজের মুঠোয় রাখা ফোনটা যেন থরথর করে কাঁপছিল। তখনও চেয়ারে বসে আছে পরি চুপচাপ। ওর চোখের পাতা ভারী, ঠোঁট অল্প কাঁপছে, যেন কোনো অপরাধে ধরা পড়া এক নিষ্পাপ মেয়ে। অথচ সে জানেও না সে ভুলটা কোথায় করেছে। এক আর ঠিক সামনে দাঁড়িয়ে আছে সেহরান, তীক্ষ্ণ, জেদি, অগ্নি দগ্ধ চোখে তাকিয়ে। ওর কণ্ঠস্বর কোমল নয়, ঠান্ডা, ছুরি চেরা। যতটা সহজ ভাবছো ততটাও সহজ নই আমি। বিয়ে করেছি বলে দায়িত্ব নিয়েছি, শুধু দয়া দেখাতে নয়। পরি চোখ তুলে তাকায় না, জানে এখন কোনো যুক্তি চলবে না। ঠিক তখনই অফিসের ভেতর লাউড স্পিকারে মৃদু একটা ভদ্র ঘোষণা ভেসে আসে। মিস্টার শেহরান খান, মিস্টার রাহুল খান, মিস্টার মাসুক, মিস্টার শেহরিশ, মিস ঈশানী, পুরো টিম স্যার আপনাদের রুমে ডেকেছেন জরুরি মিটিং এর জন্য। শেহরান তীক্ষ্ণ নিঃশ্বাস ফেলে বলে, চল, অভিনয়টা থামা এবার। কনফারেন্স রুমে সেলিম খান দাঁড়িয়ে আছেন, টেবিল জুড়ে কয়েকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছড়িয়ে। রাহুল, মাসুক, ঈশানী, তানিশা আর শেহরিশ সবাই চুপচাপ বসে আছে। আর পরি এসে ঢুকতেই তিনি হাসি মুখে বলে ওঠেন, আরে পরি আম্মু, তুমি কবে এলে মা? একদম তো চাঁদ হয়ে উঠেছ। সহজে আমার ছেলে তোমাকে কারোর সাথে দেখা করার সুযোগ দেয় না। পরি হালকা মাথা নোয়ায়, হুট করে চলে এলাম মামা, অফিসটা দেখার ইচ্ছে ছিল। রাহুল মুচকি হেসে চোখাচোখি করে মাসুকের সাথে। ঈশানী পাশ থেকে দেখছিল। পরীর মুখে সহজ, যতই সহজ থাকুক, চোখে কৌতূহলের ছায়া। সেলিম খান কথা শুরু করেন, মিটিং শুরু হয়। তিনি রুদ্ধ স্বরে বলেন, আমাদের ইতালির ব্র্যান্ড পার্টনারদের সঙ্গে প্রজেক্ট ফাইনালাইজড করতে হবে। আগামী সপ্তাহেই মিটিং। শেহরান, প্রজেক্টটা তুমিই সামলাচ্ছ, তো তুমি তো যাবেই। সাথে রাহুল, মাসুক আর শেহরিশও যাবে। শেহরিশের প্রেজেন্টেশন টেকনিক দারুণ, সেটা কাজে লাগবে। এই কথার পর মুহূর্তেই শেহরানের চোখে এক গভীর ছায়া নামে। সে ঠান্ডা গলায় বলে, তার জন্যই শেহরিশকে সাথে দিচ্ছেন? সেলিম খান হেসে বলল, হ্যাঁ রে, ছেলেটা তো এখন এই কোম্পানিরই অংশ। আসুক না কাজে, শিখুক কিছু। তোমার নিজের ভাই হয়। কিন্তু সেহরানের ঠোঁট তখন ব্যঙ্গাত্মক হাসি, একটু লুকায় না। ও অবশ্যই, শেহরিশ তো সোনার ডিম পাড়া হাঁস হয়ে এসেছে। ওকে সাথে না নিলে আমরা বোধহয় ব্যর্থ হব। ঘরে মুহূর্তেই চুপচাপ। সেলিম খান মুখ ভার করেন, সেহরান কথা বুঝে ফেলে। আমি তো ঠিকই বলেছি পাপা, তোমার স্বপ্নের ছেলে বিদেশ থেকে ফিরেছে, অতএব তাকে এখন প্রজেক্টর খুঁটিয়ে খুঁটিয়ে বসানো বসানো জরুরি, তাই নয় কি? শেহরিশ নিজেও চুপ থাকে না, বলে ফেলে, তোমার সমস্যা কোথায় ভাইয়া? আমি কি এই কোম্পানির কেউ না? রাহুল বুঝতে পারে দুই ভাইয়ের এই সুরটা আগুনের। সেলিম খান সুর বদলান, বহুত, এবার বলার দরকার নেই, আর বরং কাজের দিকটা দেখি। আর পরীকে রেখে যেও আমাদের বাড়িতে। তুমি যখন বিদেশে থাকবে ও একা থাকবে কেন? এইবার যেন সেহরানের ঠোঁটে ছুরির হাসি ফুটে ওঠে। সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সরাসরি চোখে চোখ রেখে বলে, বিয়ে করেছি বউকে সাথে রাখার জন্য,
আলাদা রাখার জন্য না। তুমি কি ভাবো পাপা, বউ বাসায় রেখে নিজে বিদেশে গিয়ে পার্টি করব? না পাপা, তোমার বাড়ি হোক আর সারা দুনিয়া হোক, আমি পরীকে চোখের আড়াল করব না। কাজের সময় আবেগ। সেলিম খান হাত কপালে রাখেন। চেহরান থামে না। আবেগ না, এটা অধিকার। তুমি যদি ভুলে গিয়ে থাকো, আমি মনে করিয়ে দেই, এই মেয়েটা আমার বউ, আমার সম্মান, আমার অধিকার। যে জায়গায় খুশি হলেই সে থাকতে পারে না আমি ছাড়া, আর সে থাকবে এমন একটা আমার পাশে। ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। সবাই থমকে যায়। রাহুল ঠোঁট চেপে হাসে। মাসুক চোখ বড় বড় করে তাকায়। ঈশানী মনে মনে বলে, এটাই সেহরান। সেলিম খান কাশি দিয়ে পরিস্থিতি সামাল দেন। হুম হুম, হ্যাঁ ঠিক আছে, আমারই ভুল। ক্যারি অন সেহরান। সেহরান এক কোণ থেকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তবে সেহরান থেমে থাকেনি। চেয়ার থেকে উঠে গিয়ে পরীর পাশে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, পরী যাবে আমার সাথে। প্রজেক্টের কাজ না বুঝলেও আমার মনের ভাষা অন্তত বুঝতে শিখেছে। এই কথাটুকু যেন সারা ঘর কেঁপে ওঠে। পরী কাঁপা কাঁপা চোখে তাকায় ওর দিকে। কঠিন অথচ কোনো এক রহস্যময় আবেগ মাখা পুরুষ। সেহরান এবার সবার সামনে দাঁড়িয়ে থাকে, যেন ঘোষণা দিচ্ছে, এই মেয়েটা আমার, কিচ্ছু ছুতে পারবে না ওকে। সেলিম খান একটু চুপ থেকে বলেন, ঠিক আছে, যাওয়ার সময় প্ল্যান রাহুল আর মাসুক, আর সাথে ফাইনাল করো। ফাইল আমি সই করে দিচ্ছি। ঘরের ভেতরে টান টান এক উত্তেজনা। ঈশানী নীরবে দেখে সেহরানকে। কি অদ্ভুত এই মানুষটা! রাগ, ভালোবাসা, তাচ্ছিল্য, দম্ভ, সব একসাথে মিলিয়ে এক পরিণত পুরুষ। তানিনা তানিশা চুপচাপ ফিসফিস করে মাসুককে বলে, কঠিন লোক, কিন্তু বুকের ভেতরে কি গভীর আগুন। রাহুল হাসে, এটা তো শুধু শুরু। ঘর থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে ওরা একবার পরীর চোখে তাকিয়ে দেখে। সেখানে ভয় নেই, লজ্জা নেই, শুধু এক অদ্ভুত টান। আর সেহরিশ এক কোণে দাঁড়িয়ে নিজের মুঠি শক্ত করে বলে, ভেতরটা কামড়ে ধরে, চোখের কোণায় বিষ মেশানো কুয়াশা। তুই যদি ভাবিস তোকে সব দিয়ে দেব, তাহলে ভুল করছিস সেহরান ভাইয়া। আমি আমার ভালোবাসা ছাড়বো না। যদি ভালোবাসা শুধু অধিকার হয়, তাহলে ভালোবাসার মর্ম বোঝে কে? সেহরান ভারী পায়ে নিজের কেবিনে ফিরে আসে। চোখের কোণায় তীব্র ঝড়, ঠোঁটের নিঃশব্দ এক আগুন। দরজা টেনে দেয়। পরী ততক্ষণে ডিভানে বসে, দুই হাতে জড়িয়ে নিজের হাঁটু। চোখে স্পষ্ট অপরাধ বোধ, কিন্তু তার চেয়েও বেশি কিছু একটা হারানোর ভয়। সেহরান কিছুই বলে না। শব্দের প্রয়োজন নেই, কারণ তার নীরবতা তখন চিৎকারের থেকেও প্রবল। ও ধীরে ধীরে এগিয়ে যায়, পরীর সামনে থেমে দাঁড়ায়। পরীর শ্বাস আটকে আসে। ও জানে না এই মুহূর্তে তার চোখে কি লেখা আছে, প্রতিশোধ না অভিমান, নাকি দুটোই একসাথে। হঠাৎ সেহরান পরীর হাতটা ধরে মুহূর্তেই ওকে নিজের কোলে টেনে নিয়ে বলে, এই মুহূর্তে তোকে আমার প্রয়োজন। আই নো তুই সুস্থ না এখন, কিন্তু ভয় পাস না, আমি ডিপলি কিছু করব না। সেহরানের কণ্ঠে হালকা এক গুঞ্জন ওঠে পরীর ভেতরে, কিন্তু কিছু বলার আগেই সেহরানের ঠোঁটে পরীর ঠোঁট ছুঁয়ে যায়। সেখানে কোনো কোমলতা নেই, আছে দাবির এক অমোঘ স্পর্শ। তুই জানিস পরি, আমি কারোর সঙ্গে তোকে ভাগ করতে পারি না, না ভালোবাসা, না মন, না সময়, কিছুই না। সেহরানের গলা গভীর, শীতল অথচ দাহময়। তার আঙ্গুল পরীর চুলের ভেতর দিয়ে যায়, মুখের পাশে এসে থামে। চুমুর মাঝখানে সে যেন রাগ ঝেড়ে ফেলে দিতে চায়, অভিমান পিষে দিতে চায় পরীর ঠোঁটেই। কামড়ে কামড়ে রক্ত বের করে দেয় পরীর ঠোঁটে। পরীর ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু বিদ্রোহ করে না। চোখের কোণে জল জমে। সে জানে এই পুরুষটাকে এখন কোনো যুক্তি দিয়ে থামানো যাবে না। ওর এই মুহূর্তে নীরবতা যেন প্রেম ও প্রতিহিংসার এক অদ্ভুত টানাপোড়েন। সেহরান ফিসফিসিয়ে বলে ওঠে, তুই আজকে আবার আমাকে মনে করিয়ে দিলি আমি কেন ভয় পাই ভালোবাসা নামের এই অনুভূতিটাকে। তার কণ্ঠে একটা গুমোট যন্ত্রণা, যেটা চাপা দেওয়া বলা নয়। পরি ধীরে ধীরে মাথা নিচু করে।
আর শেহরান ওকে জড়িয়ে ধরে কপালে ছুঁয়ে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নেয়। এই মুহূর্তে কোনো ক্ষমা নেই, কোনো বোঝাপড়া নয়, শুধু দুইটি ক্লান্ত হৃদয়ের অস্থিরতা, যা কিছুই শুধে শুধরে শব্দে বলে ওঠে না, শুধু শরীরের উষ্ণতাই খোঁজে নেয় একটু আশ্রয়। শেহরান আজ পরীর মধ্যে একটু শান্তি খুঁজে পায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। গল্পটি এত বেশি সুন্দর তা বলার অপেক্ষা রাখে না। প্লিজ, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। আর গল্পটির সৌন্দর্য দেখতে হলে বা শুনতে হলে, পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।